মিনিটও করছেন, সবাই শুনছে ও লাইভে চলে গেলাম। বিআরকির ডাক্তার সব ডাক্তার এবং কিছু মেডিকেল স্টুডেন্ট স্যার, তারা শুরু করে দিচ্ছি স্যার। লাইভে যাওয়ার আগে আমি একটা কথা বলি স্যার, ফারুক স্যার। হ্যাঁ বলো। ইমার্জেন্সি আইসিইউতে একটা রোগী আসছে আপনার রেফারেন্সে, এই রোগীটা কি ওটা ওই বিকাল বেলায় এটা পুলিশের লোক, পুলিশের ঊর্ধ্বতন কেউ বোধহয় ফোন করছিল আমাকে, প্লাস হলো পাবনা ডিসি ফোন করছিল। রোগীটা আমি বলছি যে আপনি আধা ঘন্টার মধ্যে নিয়ে আসেন ইম্পালস থেকে, দেখো ওরা আসছে এখন। আমি বলছি যে একটা সিট খালি আছে, আমরা কিন্তু সিট আটকে রাখতে পারবো না। তো এখন গেছে সে। স্যার লাইভে আসি স্যার, আমরা শুরু করি স্যার। হ্যাঁ ঠিক আছে, শুরু করে দাও। সম্মানিত চিকিৎসক বৃন্দ ও মেডিকেল শিক্ষার্থী বৃন্দ, সবাইকে আজকের সায়েন্টিফিক সেশন অ্যাপ্রোচ পেশেন্ট উইথ ডিসপেপসিয়াতে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের স্পিকার প্রফেসর ফারুক আহমেদ স্যার। স্যার is the founder director of Sheikh Russell National Gastro-Liver Institute and Hospital, Dhaka, Bangladesh. In addition, he is working as Secretary General of Bangladesh Gastroenterology Society since 2008. He received FCPS medicine from BCPS in 1993 and MD Gastroenterology from Dhaka University in 1998. Sir also awarded honorary FRCP from Royal College of Physicians, Edinburgh. He works as a guide in 40 theses of MD, and Sir has got outstanding contribution and field of research. With him, we have got a very strong panel. In our panel today, we have with us Dr. MD Ghulam Kibriya, Associate Professor and Joint Director, Sheikh Russell National Gastro-Liver Institute and Hospital, and with him, Dr. Mir Jakib Hussain, Associate Professor of same institute. আমরা অত্যন্ত আনন্দের সাথে এবং গর্বের সাথে আমি আমাদের আজকের স্পিকারকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান আয়োজনে আছি আমরা বিডি ফিজিশিয়ানস ফেসবুক গ্রুপ, আমাদের সহযোগিতায় আছে ইসিজি স্টাডি এন্ড আদার গ্রুপস, এবং আজকের অনুষ্ঠানটি স্পন্সর করছে জিসকা ফার্মা। আমরা আমাদের কথা আর বাড়াচ্ছি না, আমরা সরাসরি আমাদের আজকের সম্মানিত স্পিকার প্রফেসর ডক্টর ফারুক আহমেদ স্যারের কাছে আমাদের অনুষ্ঠান শুরু করার আহ্বান জানাচ্ছি। ফারুক আহমেদ স্যার, প্লিজ। আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং টু অল ভিউয়ার্স। আমি আমার প্রেজেন্টেশনের শুরুতেই প্রথমে ধন্যবাদ জানাই বিডি ফিজিশিয়ানস গ্রুপকে এবং ওনাদের যারা কর্তৃপক্ষ আছেন যে আমাকে এই সুযোগ দিয়েছেন যে এখানে কিছু কথা বলার জন্য। পাশাপাশি আমি জিসকা ফার্মাসিউটিক্যালসের যারা টপ এক্সিকিউটিভস আছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এরকম একটা সায়েন্টিফিক প্রোগ্রাম স্পন্সর করেছেন বা এরকম একটা সায়েন্টিফিক প্রোগ্রাম অনলাইনে শুরু করেছেন। আমার ধারণা যে এটা অত্যন্ত ফ্রুটফুল হবে অনেকের জন্য যারা এই লাইনের এক্সপার্ট না, পার্টিকুলার তাদের জন্য। তো আজকে যে টপিকটা সিলেক্ট করা হয়েছে সেটাতে যাওয়ার আগে আমি দু একটা জিনিস বলতে চাই, বিকজ এই অনলাইনে প্রেজেন্টেশন করার সুযোগটা বেসিক্যালি আমাদের আসছে বিকজ অফ দিস প্যান্ডেমিক কোভিড। এই প্যান্ডেমিক নিয়ে আমি দু একটা জিনিস সবাইকে দেখাতে চাই যে দেখেন, যেটা কাকতালীয় হইল অত্যন্ত বাস্তব যে এই প্যান্ডেমিকটা কিন্তু এটা যুগ যুগ ধরে প্রতি 100 বছর পর পর আমাদের এই মানব জাতিকে আক্রান্ত করছে। এটা আমি স্লাইডটা দেখলে বুঝবেন যে 1720 সালে হয়েছিল প্লেগ, তখন কিন্তু মৃত্যুর সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ। তখন কিন্তু 1 লক্ষ লোক মানে কিন্তু হিউজ পপুলেশন, তখন পৃথিবীতে লোক সংখ্যা অনেক কম ছিল। আবার দেখেন পরের প্যান্ডেমিকটা কিন্তু ঠিক 100 বছর পরেই হয়েছে 1820 সালে, সেটাতে কলেরা হয়েছিল এবং মৃত্যু সংখ্যা ছিল 1 লক্ষ। এরপরটা ঠিক 100 বছর পরে হয়েছে 1920 সালে, সেটা খুব এটা আমাদের অনেকেই হয়তো জানা আছে যে স্প্যানিশ ফ্লু, যেটাতে মৃত্যুর সংখ্যা প্রায় 10 কোটি ছিল। এটা কিন্তু অভাবনীয়, আমি বলবো যে 10 কোটি লোক স্প্যানিশ ফ্লুর মতো এই ভাইরাস জনিত রোগে কিন্তু মারা গিয়েছিল। এবং এই 1920 সালের পরে আজকে আমরা 2020 সালে আবার দেখেন প্রাকৃতিক সেই নিষ্ঠুর নিয়মে এই সাইকেলটা ঠিক 100 বছর পরে আবার রিপিটেশন হলো। আমরা আনফরচুনেট বলা যাবে বলে কিছু যে আমরা ঠিক এই সময় আমরা পৃথিবীতে আমরা আছি, আমরা এই প্যান্ডেমিকটা দেখলাম এবং আমরা এই প্যান্ডেমিকে সাফার করছি। তো সেটা 2020 সালে করোনা ভাইরাসের এসে হলো আবার পৃথিবীতে আসলো।
এবং এটা আমাদের জন্য এটা চরম বাস্তবতাও বটে। এবং দেখেন এটা কিন্তু এটা নিয়ে কিন্তু করোনা ভাইরাস যেহেতু রিলেটিভলি একটা রিলেটিভ না, করোনা ভাইরাস তো একটা নতুন ভাইরাস, এবং এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক নলেজ গ্যাপ আছে। যেহেতু নতুন ভাইরাস, এটার কাইনেটিক্স, এটার বিহেভিয়ার এবং এটার চিকিৎসা থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এখনো চিকিৎসা বিজ্ঞানীদের কাছে অজানা। যে কারণে কিন্তু আমরা প্রতিদিনই নিত্য নতুন কিছু কিছু তথ্য পাচ্ছি, বৈজ্ঞানিক তথ্য পাচ্ছি, প্লাস কিছু কিছু তথ্য যেগুলো আগে পেয়েছিলাম সেগুলো হয়তো ভুল প্রমাণিত হচ্ছে। সব মিলে যেটা কিছু কিছু তথ্য যেটা আসলে সাবস্টেন্সিয়ালি ট্রু, তার মধ্যে একটা হলো যে কোভিড ভাইরাসটা যদি প্রথম দিকে বলা হয়তো হয়তো এয়ারবর্ন না, কিন্তু এটা দেখেন যে ছবিটা আমরা দেখছি, আমরা সবাই তাকে চিনি, এর মধ্যে কিন্তু উনি কিছু সুনামের সাথে সাথে কিছুটা ভীতিকর লোক মনে হয়, কারণ সে কিন্তু অনেকগুলা বাস্তব ভিত্তিক সত্য কথা বলেছে যেগুলো আসলে আমাদের মধ্যে একটু ভীতিরও কারণ হয়েছে। উনি উনি হলো আমাদের ডব্লিউএইচওর সেক্রেটারি জেনারেল টেড্রোস আধানম গেব্রিয়েসাস। উনি ইথিওপিয়ান লোক, এবং এটা কিন্তু অত্যন্ত কিছুটা বিস্ময়কর বলতে হবে যে একজন ইথিওপিয়ান লোক যে নন ফিজিশিয়ান, উনি কিন্তু ফিজিশিয়ান না। আগের যত ডব্লিউএইচওর সেক্রেটারি জেনারেল ছিল সবাই কিন্তু ফিজিশিয়ান ছিল, উনি নন ফিজিশিয়ান এন্ড ইথিওপিয়ার হেলথ মিনিস্টার ছিল, এবং স্বাস্থ্যমন্ত্রী থাকা অবস্থায় উনি পিএইচডি করেছে অবশ্য কমিউনিটি হেলথের উপরে। তো উনি স্বাস্থ্যমন্ত্রী থাকা অবস্থায় ইথিওপিয়ার মতো একটা পিছিয়ে পড়া দেশ দেশ এবং সব ইন্ডেক্সে যে দেশটার অনেক নিচের দিকে, সেখানে কিন্তু স্বাস্থ্য সেক্টরে সে অনেক অনেক নজর কাড়া উন্নতি করেছিল, এবং সেই কারণে কিন্তু বিশ্ববাসীর নজরে আসছিল, বা এই হেলথ অথরিটি, ওয়ার্ল্ড হেলথ অথরিটি নজরে আসছিল, এবং যেভাবে হোক তাকে এটা সিলেকশন দেওয়া হয়েছিল, এবং তাকে সেই সিলেকশনের জন্য তাকে ইলেকশনে যেতে হয়েছিল, যা নর্মালি যেতে হয়। এবং তার বেলা কিন্তু এটা ভিন্ন হয়েছিল যে তাকে 3 রাউন্ড ইলেকশন করতে হয়েছে, 3 বার, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড। এবং থার্ড রাউন্ডে সে যাকে হারিয়ে হয়েছিল সে হলো ইউকের ছিল, এবং এটা ওর একটা অত্যন্ত বিস্ময়কর ছিল তখন যে ইথিওপিয়ার মতো একটা পিছিয়ে পড়া দেশের নন ফিজিশিয়ান একজন লোক ডব্লিউএইচওর সেক্রেটারি জেনারেল হচ্ছে, 3 রাউন্ড ইলেকশনে 3টাতে সে ক্লিয়ার মার্জিনে জিতেছিল, এবং ফাইনাল রাউন্ডে সে কিন্তু সম্ভবত 133 ভার্সাস 36 এরকম ভোটে সে জিতেছিল। এবং উনি কিন্তু প্রথম এই স্টেটমেন্টটা অফিসিয়ালি দিয়েছে যে কোভিড ভাইরাস ইজ কনফার্মড অ্যাজ এয়ারবর্ন and remain 8 hours in air. So everyone is required to wear masks everywhere. এবং এটা একটা বাইরের জনিত রোগ, এবং এটা যে এয়ারবর্ন হয় এটা আমরা তো যারা ফিজিশিয়ান আমরা আমাদেরও প্রেডিকশন ছিল, কিন্তু প্রথম দিকে কিন্তু এই ব্যাপারে খুব বেশি জোরালো মন্তব্য বৈজ্ঞানিকভাবে আসে নাই। তো উনি প্রথম এটা বৈজ্ঞানিকভাবে ওনার বক্তব্য আমরা ধরে নিই যেটা সাইন্টিফিক্যালি প্রুফ বক্তৃতা বা এরকম স্টেটমেন্ট, এবং ওনার বক্তব্যের পরে কিন্তু আমরাও সবাই অ্যালার্ট হয়েছে যে না এটা আসলে এয়ারবর্ন, তো মাস্ক ইজ এ মাস্ট, যেটা করতে আমরা ব্যর্থ হয়েছি। এরপরে আমি যে স্লাইডটা দেখাচ্ছি এটাতে দেখেন স্প্যানিশ ফ্লু সেই কত বছর আগে হয়েছিল, 100 বছর আগে হয়েছিল, তখন কিন্তু ইউরোপে এরকম একটা স্লোগান প্রচার হয়েছিল, এবং গভর্নমেন্ট কিন্তু এরকম একটা স্ট্রং স্ট্র্যাটেজি নিয়েছিল। দেখেন এই 3 নম্বর ভদ্রলোকের এখানে কিন্তু লেখা ওয়ার এ মাস্ক অর গো টু জেল। তার মানে গভর্নমেন্ট কিরকম স্ট্রং স্ট্যান্ডে ছিল যে মাস্ক পরতে হবে অথবা আপনাকে জেলে যেতে হবে এরকম। এবং এইবারে কিন্তু এরকম অনেকগুলো স্টেটমেন্ট আসছে, মাস্ক পরেন অথবা মৃত্যুর দিকে যান, এরকম এরকম অনেক কিছু আসছে। সুতরাং মাস্ক পরাটা অত্যন্ত অত্যন্ত জরুরি, পার্টিকুলারলি এই কোভিড প্রিভেনশনের জন্য মাস্ক পরা ইজ এন এসেনশিয়াল টুল ফর প্রিভেন্টিং কোভিড ভাইরাস ইনফেকশন। আমি এই কটা ইনফরমেশনের পরে আমি আমার মূল বক্তব্য যাচ্ছি। আমি আজকে আসলে কথা বলবো অ্যাপ্রোচ টু পেশেন্ট উইথ ডিসপেপসিয়া, সাথে সাথে আমি পেপটিক আলসারের সম্পর্কে দুই একটা কথা বলবো। এটা আমি সবাইকে একটু সুযোগ নিচ্ছি যে এটা যে বিল্ডিংটা দেখছেন, স্থাপনা দেখছেন, সেখানে আমি কাজ করি এবং আমার যে সাথে যে দুজন কলিগ আছেন প্যানেলিস্ট, ডক্টর কিবরিয়া এবং ডক্টর জাকিব, আমরা এখানে কাজ করি। এটা শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট, এটা মহাখালীতে অবস্থিত, এবং এটা আমরা একটু গর্ব করেই প্রচার করি যে এটা আসলে
এশিয়ার এই রিজিয়নে সরকারি পর্যায়ে কিন্তু এরকম ইনস্টিটিউট নাই, এবং এটা বাংলাদেশেই প্রথম। এবং এটা এটা আমরা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য আমাদের বর্তমান সরকার এবং বর্তমান প্রধানমন্ত্রী, যে উনি এরকম অনেকগুলো দুঃসাহসিক কাজ করেছেন, যে অনেক কিছু নতুন ভাবে আমাদের এখানে শুরু করেছেন, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে নাই। এটা এটা এই অবস্থা আনতে আমি বলবো যে আমি যেহেতু প্রজেক্ট ডাইরেক্টর ছিলাম, আমার তো কিছু পরিশ্রম করা লাগছে, কিন্তু দ্বিতীয় যেই পার্সন এটার পেছনে অনেক বেশি মেধা এবং এনার্জি দিয়েছে সেটা হলো ডক্টর গোলাম কিবরিয়া। উনি এখানে আছেন, উনি বর্তমানে একটা জয়েন্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন, এবং বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ এবং শ্রম দিয়ে যারা সাহায্য করেছেন তার মধ্যে জাকিব আছে, এবং আমাদের আরো অনেক ওদের লেভেলের আরো অনেক যে স্পেশালিস্ট আছেন যারা এটার পিছনে অনেক শ্রম দিয়েছেন। তো কিবরিয়া এখন পর্যন্ত এটার পিছনে ফাইট করছে, যেহেতু এটা রিলেটিভলি নতুন প্রতিষ্ঠান এবং এটা আমরা সেবা দেওয়া শুরু করেছি, এবং এখানে গ্যাস্ট্রো লিভারের সেবা কিন্তু আমরা যেই পর্যায়ে অল্প কয়েকদিনের মধ্যে আনতে পেরেছিলাম, যে আমাদের এক্সপেকটেশনের চেয়ে অনেক বেশি রোগী আসছিল এবং অনেক বেশি কাজ আমাদের করতে হয়েছিল। তো আনফরচুনেটলি কোভিড ভাইরাস এসে আমাদেরকে একটু বেকায়দায় ফেলেছে, যে আমরা আমাদের রেগুলার সার্ভিসটা একটু হ্যাম্পার হচ্ছে। তো কোভিড এর সেবা দিতে যেও আমরা আমরা দাবি করতে পারি যে আমরা কম্পারেবল অন্যান্য হাসপাতালের চেয়ে ইনশাল্লাহ আমরা পিছিয়ে নেই। আমরা সেবার মান এবং সেবার পরিধি আমরা মনে করি যে আমরা অন্যান্য কম্পারেবল অনেক হাসপাতালের চেয়ে আমরা সম্ভবত এগিয়ে আছি, এবং এটার প্রমাণ হলো যে আমাদের হাসপাতালে এখনো অনেক রোগী আছে। আমি একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলছিলাম, তো স্যার প্রথমে আমার বললো যে আপনার হাসপাতাল তো খুব ভালো ভালো চলছে, আপনার হাসপাতালে এখন ভালো রোগী আছে। তা আমি বললাম স্যার কটা রোগী আছে বলে মনে করেন? তো স্যার বললো যে অ্যারাউন্ড 100 রোগী আপনার হাসপাতালে বোধহয় এখনো আছে। তো আমি শুনে একটু অবাক হলাম যে স্যার দেখেন এই খবরটা রেখেছে। তো আমি যেই কারণে স্যারের সাথে কথা বলতে চাইলাম, তো স্যারের এই ইনফরমেশনটা শোনার পরে আমি একটু হতাশই হয়েছি, যে তার মানে তো আমি সম্ভবত কোভিড থেকে মুক্ত হচ্ছি না আর কি। যাক, এটা নিয়ে আমি পরে কথা বলবো। তো এটা শেখ রাসেল গ্যাস্ট্রো ইনস্টিটিউট, এবং এটা ফরচুনেটলি এই ইনস্টিটিউটটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজে ফিজিক্যালি এসে উদ্বোধন করেছিলেন। এটা উদ্বোধনের একটা সিনারিও। এটা অক্টোবর 2019 সালে এটা উনি উদ্বোধন করে গেছেন, এবং তখন উনি ফরচুনেটলি এই হাসপাতালের অনেকগুলা ফ্লোর উনি ভিজিট করেছিলেন, এবং তারপরে কিন্তু উনি এই হাসপাতালটার নিয়মিত খবর নেন। এবং আমরা আরেকটা ইনফরমেশন দিতে চাই যে এইবার করোনা যখন চালু হলো, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উৎসাহ হয়েছে, যে উনি বলেছেন যে এটা নতুন হাসপাতাল, মডার্ন হাসপাতাল, এখানে অনেক কিছু ভালো আছে, এবং উনি ক্যাটাগরিক্যালি বলেছে যে ওখানে ডাক্তাররা অত্যন্ত এফিসিয়েন্ট ডাক্তার, ওদের এখানে এটা করেন। এবং এবং আপনারা অনেকেই জানেন যে সমাজের কিছুটা প্রিভিলেজ লোকজনের জন্য বলেছে যে এরা একটু জন্য ভালো জায়গায় চিকিৎসা পায়, একটু ব্যবস্থা করা। তো উনি এটা করেছেন, এবং আহ, উনি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কাছে রোগী পাঠিয়েছে, এবং ওনার অফিস থেকে, ওনার পিএস থেকে শুরু করে, ওনার মিলিটারি সেক্রেটারি থেকে শুরু করে অনেকেই ফোন করে করে ওনার রেফারেন্স দিয়ে, যে মানে প্রধানমন্ত্রী বলেছে আপনাকে জানানোর জন্য যে রোগীটা যাবে। তো আমরা সেই হিসাবে আমরা বলবো যে আমরা একটু অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছি, যে আমাদের ইমেজ সবার কাছে আমরা আশা করি ভালো আছে। আমি এবার আমার মূল বক্তব্যে যাচ্ছি, যে ডিসপেপসিয়া জিনিসটা আসলে কেন আলোচনা আনা হইলো। এটা প্রধানত আলোচনা আনা হলো যে ডিসপেপসিয়াটা যদি আজকে ধরেন এটা ভিন্ন ধর্মী রোগ না হতো, এটা যদি ইনফেকশাস ডিজিজ হতো, তাইলে দেখেন এটা কিন্তু অত্যন্ত ভীতিকর অবস্থা হতো, যেটা প্যান্ডেমিকের চেয়েও যে করোনার চেয়েও অনেক বেশি খারাপ হতো। যে এটার প্রিভেলেন্স দেখেন গ্লোবালি 20% পিপল আর সাফারিং ফ্রম ডিসপেপসিয়া, যেটার প্রিভেলেন্স রেট ইন সাউথ ইস্ট এশিয়া আর একটু বেশি, 22%। সুতরাং সমাজের সারা পৃথিবীর প্রায় 20% লোক এই রোগে ভুগছে। তো ফরচুনেটলি এটা কোনো ইনফেকশন ডিজিজ না, ছোঁয়াচে রোগ না বলে আমরা অনেক সেফে আছি, যে না ওরকম ক্যাটাস্ট্রফি হচ্ছে না। এবং এটা আনফরচুনেটলি মোর কমন ইন উইমেন স্মোকার, এবং যারা ব্যথানাশক ওষুধ খায় তাদের মধ্যে এটার প্রিভিলেন্স রেট আরো বেশি। এটা যদিও লাইফ এক্সপেক্টেন্সি রিমেন্স নর্মাল, বাট ইট হ্যাজ গট নেগেটিভ ইম্প্যাক্ট অন কোয়ালিটি অফ লাইফ। কোয়ালিটি অফ লাইফের উপরে কিন্তু এটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, এবং এটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট
of health service and other expenditure of health services, because এটা অনেক বেশি লোক এফেক্টেড হয়, সুতরাং ওষুধপত্র, চিকিৎসা এবং অন্যান্য খরচ মিলালে কিন্তু এটা ইট হ্যাজ গট সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন হেলথ সার্ভিস এন্ড অলসো ইম্প্যাক্ট অন বার্ডেন অফ হেলথ সার্ভিস। এবং এটা দেখেন ইকোনমিক কস্ট চিন্তা করেন, এটা ইন ইউএসএ দ্য কস্ট ইজ মোর দেন 18 বিলিয়ন পার অ্যানাম। এবং আমাদের দেশে আমরা ক্যালকুলেট করে দেখেছি যে এটা দ্য অ্যামাউন্ট ইজ ভেরি বিগ, বিকজ লট অফ পিপল আর টেকিং the drugs that are used in the treatment of this illness. So economic impact is huge around the globe, including Bangladesh. That's why we have selected this topic for presentation in this online television. So prevalence is very, very high. আমি এখন আপনাদেরকে দুই একটা তথ্য দিব যেগুলো হয়তো আপনারা জানেন, কিন্তু এটা আবার হঠাৎ করে শুনলে অনেকে অবাক হবেন যে ঘটনাটা কি তাই নাকি, is it real? আমি দেখেন, this is a slide showing different informations এবং taken from authentic sources. আমাদের দেশে 2018 সালের কথাই আমি বলি যে এটা আইএমএস এর ডাটা, এন্টি আলসারেন্ট ড্রাগ, একটা গ্রুপ অফ ড্রাগই শুধু দেখেন প্রায় 3000 কোটি টাকা সেল হয়েছে, 3000 crore। তার মধ্যে প্রোটন পাম্প ইনহিবিটরই বিক্রি হয়েছে 2800 কোটি টাকার উপরে। সুতরাং অ্যানুয়াল যদি চিন্তা করেন যে বাংলাদেশের মতো একটা দেশ, আমাদের বাজেটের ফিগারটা যদি খেয়াল করেন তাহলে চিন্তা করে দেখেন যে একটা গ্রুপ ওষুধের পিছনে 3000 কোটি টাকা খরচ হচ্ছে আমাদের জনগণের। এবং সেই 3000 কোটির মধ্যে 2800 কোটি টাকার চেয়েও বেশি খরচ হচ্ছে শুধু প্রোটন পাম্প ইনহিবিটর, যেগুলোতে অ্যাসিম্প্রাজল, ওমিপ্রাজল, লেভিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ডেক্সট্রাজিপ্রাজল যেটা ইদানিং কালে আসছে বাজারে, এবং ল্যান্সোপ্রাজল এগুলো আছে। এবং দেখেন তার মধ্যে যতগুলো মলিকুল আছে, গ্রোথ রেটটা আমি শুধু বলি, তার মধ্যে হাইয়েস্ট গ্রোথ রেট হলো ডেক্সল্যান্সোপ্রাজল। এটা 2017 সালে বিক্রি হয়েছিল 44 কোটি টাকা, আর 2018-তে বিক্রি হচ্ছে 71 কোটি টাকা, এবং এটা গ্রোথ রেট হলো 63%। অন্যগুলো দেখেন 15, কিছুটা নেগেটিভ আছে। ওমিপ্রাজলটা যদিও সবচেয়ে প্রাইম মলিকুল এবং এটা পায়োনিয়ার মলিকুল, ওমিপ্রাজল কিন্তু এটার পপুলারিটি, ইট হ্যাজ লস্ট ইটস পপুলারিটি because of the availability of other better molecules of this group. তো সেটা ছাড়া বাকি সবগুলো 15, 10 এরকম গ্রোথ রেট, বাট ডেক্সট্রাজিপ্রাজল হ্যাজ দ্য গ্রোথ রেট অফ ভেরি হাই গ্রোথ রেট, 63.3%। আবার দেখেন পাশাপাশি যেটা আমরা প্রায় ভুলেই যেতে বসছিলাম সেটা হলো অ্যান্টাসিড। অ্যান্টাসিড কিন্তু এটার পপুলারিটি ধরে রাখতে পেরেছে। অ্যান্টাসিড কিন্তু নেগেটিভ গ্রোথে যায় না, এটা স্টিল শোয়িং অলমোস্ট স্ট্যাটিক ফিগার। 101 কোটি টাকা বিক্রি হয়েছিল, এটা পরবর্তী বছরে 2018 সালে এসে 102 কোটি টাকা। এবং H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এটাও কিন্তু প্রায় অ্যান্টাসিডের মতোই, এটা খুব বেশি মাইনাসে যায় না, এটা প্রায় স্ট্যাটিক অবস্থানে আছে, 36 crore এগেইনস্ট 38 crores in 2018। সো সব মিলায় কিন্তু আমরা যদি ফিগারটা চিন্তা করে দেখি, দিস ইজ এ ভেরি হিউজ ফিগার ফর এ কান্ট্রি লাইক বাংলাদেশ, যে উই আর স্পেন্ডিং লট অফ মানি ফর এ সিঙ্গেল মলিকুল অফ ড্রাগ। এবং এটাতে আরেকটু মানে ইনফরমেশন দেই যে আপনাদের একটু অ্যাটেনশনটা ডাইভার্ট করার জন্য, যে এটা ফার্মাসিউটিক্যালস, কয়টা ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে বাংলাদেশে, এটা যদি এই ফিগারটা দেখেন, আমার ধারণা যে আমার মতো অনেকেই অবাক হবেন। এইটা কালেক্ট করার আগে আমার ধারণা কিন্তু এরকম ছিল না। কালেক্ট করার পরে যে এই ফিগারটা দেখলাম, এটা আসলে ইট ওয়াজ রিয়েলি এ ওয়ান্ডারফুল ইনফরমেশন ফর মি। I was really astonished to see the number of pharmaceuticals in Bangladesh. Allopathic pharmaceuticals আছে 267, তার চেয়েও বেশি আছে ইউনানি 268, আয়ুর্বেদ আছে 204, হোমিওপ্যাথি আছে 80, হার্বাল আছে 32। সুতরাং আপনার দেখেন কি পরিমাণ ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি বাংলাদেশে আছে, ইনক্লুডিং অ্যালোপ্যাথিক ইন্ডাস্ট্রি। আমার ধারণা, আমি না শুধু, আমার সাথে আমার যে দুই প্যানেলিস্ট আছে এবং এনে ফার্মার অনেক জায়ান্টসরা আছেন, আমার মনে হয় আপনাদেরকে বলতে বললে 20টার বেশি ফার্মার নাম আমি জানি না, আমি বলতে পারবো না। আমার ধারণা কিবরিয়া বা জাকিব বোধহয় 20টার বেশি নাম বলতে পারবেন না। কিন্তু দেখেন, দ্য রিয়েলিটি ইজ দ্যাট উই ডু হ্যাভ 167 অ্যালোপ্যাথি ফার্মাসিউটিক্যালস ইন বাংলাদেশ।
This is a very fortunate figure for us, and very, I should say, the very amazing figure for us, that our local company, local pharmaceuticals could meet up our লোকাল ডিমান্ডস 98%। এটা একটু এখন এই বছর আর একটু বেড়েছে, আমি যেটুকু শুনেছি এটা মোর দেন 99% has been met up by our local pharmaceutical company. This is very amazing. I should say this is a proud figure for a nation like Bangladesh, that our local pharma could meet up our almost 10% demand of our people. এবং in addition, we could be able to export lot of medicine to lot of countries now, including USA. আমি আমার কিছুদিন আগে আমার এক আত্মীয়, আমার বড় ভাই আমাকে ফোন করলো যে আমি তোর এটা ভালো খবর দিই। তা আমি বললাম কি খবর? যে আমি আজকে ওষুধ কিনতে গিয়েছিলাম, যে দেখলাম যে বেক্সিমকোর ওষুধ পাওয়া যাচ্ছে ইন সান ফ্রান্সিসকো। আমি বললাম তার মানে এরকম অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে যেগুলা এক্সপোর্ট করে ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট। এটা কিন্তু এই প্রোডাক্টটা আমি বলবো যে অন্য প্রোডাক্ট থেকে এটা কিন্তু অনেক বেশি প্রেস্টিজিয়াস। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা অনেক এক্সপোর্ট করি, কিন্তু ফার্মাসিউটিক্যালস এক্সপোর্টটা হলো ইটস ম্যাটার অফ ফাইনাইট কোয়ালিটি এন্ড স্ট্যান্ডার্ড। এখানে কোনো স্ট্যান্ডার্ডের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। প্লাস হলো এটা স্ট্যান্ডার্ড মেনটেন করা নিডস very high technology and high expertise. So pharmaceuticals product export করা মানে বুঝতে হবে যে you have achieved a certain standard, certain height. So this is also a very proud figure for us. Now I'm going to the main topic of dyspepsia. Dyspepsia টার্মটা কিন্তু আসলে অত্যন্ত পরিচিত টার্ম। এটা বাংলায় কিন্তু এটার অনেকগুলো প্রতিশব্দ আমাদের সমাজে কমনলি ইউজ হয়। তার মধ্যে প্রথম হলো গ্যাস্ট্রিক। আমার দেশে কিন্তু অধিকাংশ মানুষই এসে আমাদের কাছে বলে আমার গ্যাস্ট্রিক হয়েছে। কেউ হয়তো আর একটু বলে যে আমার অ্যাসিডিটির সমস্যা, আরো অনেকে হয়তো বলে বদহজমের সমস্যা, এগুলো কিন্তু বলে। সুতরাং এটা কিন্তু ডিসপেপসিয়ারই প্রতিশব্দ। আমি বলবো যে বাংলা প্রতিশব্দ, বা আমাদের দেশের মানুষ ডিসপেপসিয়া বলতে গ্যাস্ট্রিক বুঝে, ডিসপেপসিয়া বলতে অ্যাসিডিটি বুঝে, ডিসপেপসিয়া বলতে বদহজমটাকে বোঝায়। কিন্তু আসলে সায়েন্টিফিক্যালি হোয়াট ইজ ডিসপেপসিয়া, বা আমরা এজ এ ফিজিশিয়ান আমরা ডিসপেপসিয়া বলতে কি বুঝি? প্রথম বুঝি যে ডিসপেপসিয়া মানে হলো এপিগ্যাস্ট্রিক পেইন, মানে পেটের ঠিক মাঝখানে উপরিভাগে ব্যথা হওয়া, অথবা এই জায়গাটাতে এই লোকেশনে এপিগ্যাস্ট্রিয়ামে বার্নিং হওয়া, অথবা পোস্টপার্ডিনাল ফুলনেস। মানে কি আমি নর্মালি যা খাই তাতে কিন্তু আমি খুব ডিসকমফোর্ট ফিল করি না, কিন্তু যখনই নর্মাল পরিমাণ খাবার পরে একজন মানুষ যখন ডিস্ট্রেসফুল ফিল করবে, পেটটা ভরা ভরা লাগবে, অস্বস্তি লাগবে, তাকে আমরা পোস্টপার্ডিনাল ফুলনেস বলি। and early satiation and others like bloating of the upper abdomen, nausea, vomiting, belching. আর্লি স্যাটাইটি বা সেটিয়েশন বলতে আমরা কি বুঝি? এটা আমরা নর্মালি আমরা যে বলি যে নর্মাল একটা মানুষ যে পরিমাণ খেতে পারে, নর্মালি যে পরিমাণ সে খায়, সে যদি ওই পরিমাণ খেতে না পারে, সাপোজ একটা লোক হয়তো হাফ প্লেট রাইস খায়, সে যদি কোয়ার্টার প্লেট খাওয়ার পরে তার পেটটা ভরে যায়, হাফ প্লেট সে খেতে পারছে না, তখনই আমরা বলবো যে আর্লি সেটিয়েশন বা আর্লি স্যাটাইটি। এবং এটার সাথে বাকি সিমটম গুলো কমন সিমটম, এগুলা আমরা সবাই জানি। এবং এগুলা কিন্তু ধরে নেওয়া হয় সাইন্টিফিক্যালি যে দিস অল দ্য সিমটমস যেগুলো আমি বললাম, এগুলো অরিজিনেট ফ্রম গ্যাস্ট্রোডিডোনাল রিজিয়ন, মানে স্টমাক বা ডিডোনামে কোনো রোগ হইলেই সাধারণত এই সিমটম গুলো হয়। এই ধরেই কিন্তু এটা ডেফিনেশনটা তৈরি করা হয়েছে। সুতরাং এটা ডেফিনেশন, এটাই আমরা স্ট্যান্ডার্ড ডেফিনেশন হিসেবে ধরে নিই। এখন প্রশ্ন আসে যে এগুলা কেন হয়, ডিসপেপসিয়াটা বা এপিগ্যাস্ট্রিক পেইন, বার্নিং, ফুলনেস, তারপর আর্লি স্যাটাইটি, বেলচিং, ইরেকটেশন, এইসব জিনিসগুলো কেন হয়? এটা হওয়ার কিন্তু অনেকগুলা হেডলাইন আছে, কারণের হেডলাইন আছে। প্রথম আসেন অর্গানিক, তারপর মেটাবলিক, সিস্টেমিক, এবং লাস্ট অফ অল ইজ ফাংশনাল। ফাংশনাল আমরা তখনই বলি যখন কোনো অর্গানিক কজ, মেটাবলিক কজ বা সিস্টেমিক কজ পাওয়া যায় না, অ্যাবসেন্স অফ অল অ্যাবভ কজেস, তখনই আমরা যে বলবো যে এই ডিসপেপসিয়াটা ফাংশনাল ডিসপেপসিয়া, বিকজ এটার জন্য কোনো নন অর্গানিক, মেটাবলিক বা সিস্টেমিক কারণ পাওয়া যাচ্ছে না। এবং অর্গানিক কজগুলোর মধ্যে ডেফিনেটলি দ্য মোস্ট কমন অ্যান্ড ভেরি পপুলার অ্যান্ড ফেমাস কজ ইজ পেপটিক আলসার ডিজিজ, ফলোড বাই হেপাটোবিলিয়ারি ডিজিজ। লিভার বা আপনার ইসেতে
বিলের ট্রিতে যে কোনো রোগ হলে এই সিমটম হতে পারে। পেনক্রিয়াটিক রোগ হলে এগুলো হতে পারে। পেনকেস মানে বাংলা আমরা অগ্নাশয় বলি, অগ্নাশয় যে কোনো রোগ হলে এই সিমটম গুলো হতে পারে। জিআইএন হেপাটোবিলের মেলিগনেন্সিতে সিমটম গুলো হতে পারে। যে কোনো প্যারাসাইটিক ইনফেকশন আমাদের দেশে কমনলি ধরে রাউন্ডার ইনফেকশন হয়, সেগুলোতে কিন্তু এই এই সিমটমটা হতে পারে। থাইরয়েড ডিজিজ হলে, হাইপার থাইরয়েডিজম পার্টিকুলারলি এই সিমটম হয়। সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ যাদের থাকে, ইলেকট্রল ইমব্যালেন্স থাকলে, বা অনেক ড্রাগ আছে যে ড্রাগের একটা অন্যতম সাইড এফেক্ট হলো এই ডিসপেপসিয়া। সুতরাং এগুলো কমন অর্গানিক কজ, হয়তো আর অনেক অনেক কজ আছে, সবগুলো বলা সম্ভব না এখন। তারপরে আপনি আসেন, আমরা ফাংশনাল ডিসপেপসিয়াটা একটু বলি, কারণ একটু পরেই বুঝতে পারবো যে কেন এটা আমি বলার চেষ্টা করছি। বিকজ functional dyspepsia has got special implication when we discuss about dyspepsia. Functional dyspepsia always is a very important topic for discussion. ফাংশনাল ডিসপেপসিয়া আমরা কখন বলি, এটা প্রথম বলতে হলে আমাদের প্রথম যেটা চিন্তা করতে হবে যে এই ডিসপেপসিয়াটা ক্রনিক কিনা, লম্বা সময় ধরে আছে কিনা, এক দুই মাস হলে হবে না। এটা দেখেন সেকেন্ড লাইনটা যদি আমরা দেখি, সিমটম অনসেট শুড বি আইদার 6 months অর মোর দেন 6 months। মানে এই ডিসপেপসিয়াটা শুরু হয়েছে 6 মাস বা 6 মাসেরও বেশি সময় থেকে, এবং লাস্ট 3 মাস এটা অলমোস্ট ডেইলি হয়তো ডেইলি অ্যাটলিস্ট একবার করে এই সিমটম গুলো হচ্ছে, এরকম একটা ডিউরেশন আপনাকে প্রথম মিট আপ করতে হবে ফাংশনাল ডিসপেপসিয়া বলার জন্য। এবং এটা রোম ফাউন্ডেশন, একটু পরে রোম ফাউন্ডেশন কথা আসবে। রোম ফাউন্ডেশন হলো আসলে এই ফাংশনাল যত জিআই ডিজিজ আছে এগুলার অথেন্টিক ওয়ার্ল্ড অর্গানাইজেশন হলো রোম ফাউন্ডেশন। ফরচুনেটলি আমরা একটু পরে দেখবেন কিছু কিছু জিনিস আমরা দেখাবো। এইসব লাইনে আমাদের গ্যাস্ট্রন্টোলজিস্টদের বাংলাদেশের অনেকগুলো কাজ আছে, যেটা আমরা শুরু করেছিলাম। সেটাতে আমাদের প্রফেসর মাহমুদ হাসান স্যার থেকে শুরু করে আমরা এখানে যারা আমরা আছি 3 জন, স্যারও আমাদের জুনিয়র, আমার অনেক জুনিয়র কলিগ এখানে কাজ করেছে। তার মধ্যে একজন মাসুদ সাহেবের নাম আসবে, উনি বেসিক্যালি উনি ছিল চিফ ইনভেস্টিগেটর। আর সবাই আমরা কাজ করেছি, ফিজিক্যালি আমরা সবাই এটাতে গিয়েছি। তো সেই রোম ফাউন্ডেশন কিন্তু আমরা কিন্তু এই রোম ফাউন্ডেশনের একজন মেম্বার, এবং রোম ফাউন্ডেশন আমাদের ল্যাঙ্গুয়েজটাকে এই এই রিলেটেড স্টাডি করতে যে আমরা যে কোশ্চেনিয়ারটা ইউজ করেছিলাম বাংলায়, এবং সেই কোশ্চেনিয়ারটা কিন্তু রোম ফাউন্ডেশন অ্যাকসেপ্ট করে, এবং রোম ফাউন্ডেশনের অফিসিয়াল পেজে আপনি এটা পাবেন, বাংলায় পাবেন। সুতরাং রোম ফাউন্ডেশন কিন্তু ল্যাঙ্গুয়েজ বাংলাকে স্বীকৃতি দিয়েছে এজ ওয়ান অফ দেয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এবং রোম ফাউন্ডেশনের ওয়েবসাইটে গেলে আপনি এই বাংলা কোশ্চেনিয়ারটা পাবেন, যে কোশ্চেনিয়ারটা দিয়ে আমরা আমাদের দেশে বিভিন্ন রকম ফাংশনাল যে ডিজিজগুলো স্টাডি করেছিলাম। এবং এখানে ডিসপেপসিয়ার সেই পয়েন্টগুলাই আছে, মাস্ট হ্যাভ ওয়ান অফ দ্য ফলোইং থিংস লাইক বদারসাম পোস্টপান্ডিয়াল ফুলনেস। আমরা একটু আগে যেটা বলছিলাম যে খাওয়ার পরে নর্মাল খেলে আমরা যেরকম ডিসকমফোর্ট ফিল করি না, যদি কেউ নর্মাল পরিমাণ খাওয়ার পরে 1 প্লেট ভাত খেয়ে সে অভ্যস্ত, সে 1 প্লেট খাওয়ার পরে যদি তার কোনো পোস্টপান্ডিয়াল ফুলনেস থাকে, ডিসকমফোর্ট লাগে, তাও এটা যদি হয় তাহলে মনে করতে পারে ডিসপেপসিয়া সিমটম। এবং আর্লি সেটিয়েশন, যেটা একটু আগে বললাম, ইপিগেস্টিভ পেইন, বার্নিং, এই 4টা যে কোনো একটা যদি থাকে তাহলে কিন্তু বলা যাবে যে তার ফাংশনাল ডিসপেপসিয়া আছে। প্রোভাইডেড নো এভিডেন্স অফ অর্গানিক সিস্টেম মেটাবলিক আর স্ট্রাকচারাল ডিজিজ, যেটা আমি প্রথমেই বলেছিলাম যখন ক্লাসিফিকেশনে দেখাচ্ছিলাম, যে এই জিনিসগুলো যার মধ্যে আছে, পাশাপাশি তার আবার প্রমাণ করতে হবে যে এই সিমটম গুলো তার কোনো অর্গানিক, সিস্টেমিক, মেটাবলিক বা স্ট্রাকচারাল কোনো কারণে হয় নাই। যদি হয়ে থাকে ওরকম কোনো স্ট্রাকচার কারণ, তখন কিন্তু এটা আমরা বলবো যে হ্যাঁ, যেমন ধরেন যদি পেপটিক আলসার রোগ থাকে তাহলে বলবো দিস ডিসপেপসিয়া ইজ ডিউ টু পেপটিক আলসার ডিজিজ। কিন্তু যখন কোনো কারণ পাওয়া যাবে না, তখনই আমরা এটা ফাংশনাল ডিসপেপসিয়া বলবো, প্রোভাইডেড এই ডিসপেপসিয়াটা 6 মাস বা তার চেয়ে বেশি আগে থেকে আছে, এবং গত 3 মাস এটার সিমটম অলমোস্ট ডেইলি একবার করে মিনিমাম হচ্ছে, তখনই আমরা বলবো যে ফাংশনাল ডিসপেপসিয়া। এটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট জানতে হবে। এবং এই সিমটম গুলা যতগুলো আমি বললাম, এইগুলো কিন্তু ফাংশনাল ডিসপেপসিয়াতে আমরা কোনো সময় অ্যাপ্লাই করতে পারবো না যদি তার অ্যালার্ম ফিচার গুলো থাকে, যেগুলো আমরা সবাই জানি। অ্যালার্ম ফিচার বলতে ইউজিএটি ব্লিডিং, আপার যে ব্লিডিং, যেটা রক্ত বমি, কালো পায়খানা হওয়া, বা কারো যদি পারসিস্টেন্ট ভমিটিং হয়, তার যে রক্ত শূন্য হয়ে যায়, তার যে ওজন কমে যায়, ডিসফেজিয়া হয়, মানে খাওয়ার
গিলতে অসুবিধা হয়, আটকায় যায়, খাবার তার খাদ্যনালীতে আটকা পড়ে যায়, সেটা যদি হয়, কারো যদি পেটে চাকা থাকে, কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে যে স্টমাকে ক্যান্সার বা কোলন ক্যান্সার হয়েছে ফ্যামিলিতে কারোর, এবং সিমটমটা যদি একটু বেশি বয়সে হয়, 45 থেকে 50 বছরের বেশি, বা আমাদের জন্য কিন্তু 40 বছরের বেশি যদি হয়, তাইলে কিন্তু আমাদের ধরে রাখতে হবে যে এটা অ্যালার্ম ফিচার, যে ডিসপেপসিয়া আগে তার কোনো সময় ছিল না, কিন্তু বয়স 40 পার হয়ে যাওয়ার পরে 45 বছর, 50 বছর, 60 বছর বয়সে প্রথম শুরু হয়েছে, সেটা কিন্তু একটা অ্যালার্ম ফিচার। এইগুলো যখন থাকবে তখন কিন্তু আর ফাংশনাল ডিসপেপসিয়া চিন্তা করার কোনো সুযোগ নাই। তাহলে দেখেন অর্গানিক কজ পেয়ে গেলেন বা এই অ্যালার্ম ফিচার গুলো আছে, এই দুই ক্যাটাগরি যদি কারোর মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু সে কোনো অবস্থায় ফাংশনাল ডিসপেপসিয়াতে পড়বে না। ফাংশনাল ডিসপেপসিয়া পড়বে যার ডিসপেপসিয়া আছে এবং যার কোনো কারণ পাওয়া যাচ্ছে না এবং যার মধ্যে কোনো এই অ্যালার্ম ফিচার গুলো নাই, তাকে আমরা ফাংশনাল ডিসপেপসিয়া বলবো। এবার আসেন এই ডিসপেপসিয়া বললে আমরা অনেকে হয়তো মনে করবো যে ডিসপেপসিয়া তো এমন কি, ডিসপেপসিয়ার কারণ তো পেপটিক আলসার ডিজিজ। আসলে এটা বৈজ্ঞানিকভাবে এটা কতটুকু বাস্তবসম্মত, এটা কিন্তু এখন কয়েকটা জিনিস আমি দেখাবো, সেটা দেখাইলে কিন্তু আমরা বুঝে যাব যে আসলে কি পেপটিক আলসার ডিজিজ ইজ ইট দ্য কমনেস্ট কজ অফ ডিসপেপসিয়া অর নট, অর সামথিং এলস ইজ দ্য কমনেস্ট। তাহলে এবার দেখেন পেপটিক আলসারের প্রিভ্যালেন্স ইন বাংলাদেশ প্রথম এন্ডোস্কোপিক সার্ভে হয়েছিল 1984-এ। That has been done by our legendary professor, mentor of all of us, Professor Mahmood Hassan স্যার। স্যার প্রথম ইংল্যান্ড থেকে আসার পরে যখন বাংলাদেশে উনি কাজ শুরু করলো তখন প্রথম দিকে স্যার এই কাজটা করেছিল ইন 1984, যেটা পরবর্তী টাইমে পাবলিশ হয়েছে। এখানে দেখা যাচ্ছে না, ছবিটার পিছনে চলে যাচ্ছে। এটা পৃথিবীর একটা অন্যতম একদম লিডিং পিয়ার রিভিউড জার্নাল গাটে পাবলিশ হয়েছিল 1985-এ। স্যার কিন্তু স্টাডি করেছিল ঢাকার পাশে এই সাতারকুল পার হয়ে আর সামনে যে কয়েকটা গ্রামে এই এই স্টাডিটা করেছিল। সেই স্টাডিটা করতে যে উনি প্রথম বের করেছিল যে ডিসপেপসিয়া কজন লোকের আছে। দেখেন প্রায় 3000-এর উপরে লোককে উনি কোশ্চেনিয়ার ইউজ করে কোয়েরি করেছে, সার্ভে করেছে, করে প্রায় 40% লোকের মধ্যে ডিসপেপসিয়া পেয়েছে, যেটা মাচ হায়ার দেন দ্য কোটেড ডাটা, যেটা আমি প্রথম শুরুতেই বলেছিলাম যে 20%-এর মতো লোক এই ডিসপেপসিয়াতে ভোগে। স্যারের স্টাডিতে দেখেন 41% লোকের ডিসপেপসিয়া স্যার পেয়েছিল। এই ডিসপেপটিক পিপলের মধ্যে স্যার র্যান্ডমাইজ করে 283 জনের এন্ডোস্কোপি করেছে। র্যান্ডমাইজ করেছিল 313 জন, 313 জনের মধ্যে স্যার 283 জনকে এন্ডোস্কোপ করতে পেরেছিল। সুতরাং এটা একটা অত্যন্ত মানে আমি বলবো টিডিয়াস জব ছিল, যে গ্রামে যে এরকম লোকের ডোর টু ডোর সার্ভে করে খুঁজে বের করা, প্লাস বের করে তাকে র্যান্ডমাইজ করা, র্যান্ডমাইজ করে তাকে এন্ডোস্কোপির মতো এরকম তখনকার সময় বলবো যে একটা আনপপুলার টেস্ট করতে রাজি করানো, মোটিভেশন করা, এটা একটা ডিফিকাল্ট জব ছিল। দ্যাট টিডিয়াস জব হ্যাজ বিন ডান বাই দিস গ্রেট ম্যান প্রফেসর মাহমুদ হাসান। এবং দেখেন তখন স্যার যেটা করেছিল যে এন্ডোস্কোপি করে স্যার কিন্তু অধিকাংশ রোগী ডিসপেপটিক রোগী কিন্তু নর্মাল পেয়েছিল। আমি একটু আগে যেটা দেখাইলাম যে স্যার এন্ডোস্কোপি করেছে 283 জনের, তার মানে এখানে 50%-এর বেশি ডিসপেপটিক পিপলের কিন্তু নর্মাল এন্ডোস্কোপি ছিল। তাহলে ডিসপেপসিয়া থাকা মানেই যে পেপটিক আলসার ডিজিজ বা কোনো রোগ আছে, এটা কিন্তু এই তথ্য থেকে প্রমাণিত হয় না। যে না ডিসপেপসিয়া মানে এটা নর্মাল এন্ডোস্কোপি কিন্তু মোর দেন 50%, অধিকাংশ লোকের, অর্ধেকের বেশি লোকের তাই থাকে। এবং ডিনাল আলসার ডিজিজ বা পেপটিক আলসার ডিজিজ পাওয়া গেছিল কিছু পার্সেন্ট লোকের মধ্যে, যেটা ফিগারটা এখানে দেখা যাচ্ছে না, এটা 36% পিপলের মধ্যে আসলে পেপটিক আলসার, বা এই পেপটিক আলসারের কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট আছে, ওই জাতীয় প্রবলেম পাওয়া গেছিল। সুতরাং মেজরিটি dyspeptic people on endoscopy is found to be normal. Only 36% people showed renal ulcer disease or peptic ulcer, other related ulcer diseases. এবং সেটা পরে ক্যালকুলেট করে পয়েন্ট প্রিভিলেন্স বের করা হয়েছিল, and point prevalence of duodenal ulcer disease that was found in 1984 was around 12%, and তার মধ্যে গ্যাস্ট্রিক আলসার পাওয়া যাচ্ছিল প্রায় 4% লোকের। আবার অন অ্যাভারেজ দুইটা মিলে আসলে প্রায় প্রায় 15 ভাগ লোকের মধ্যে পেপটিক আলসার ডিজিজ পাওয়া যাচ্ছিল, এটা 1984, and that figure at that time was highest in the world. পৃথিবীর মধ্যে অন্য কোনো দেশে এত বেশি প্রিভিলেন্স
রেকর্ডেড বা পাবলিশড হয় না। পাবলিশ ডাটার মধ্যে দ্যাট ওয়াজ দ্য হাইয়েস্ট ডাটা, হাইয়েস্ট প্রিভিলেজ রেট অফ পেপটিক আলসার ডিজিজ ইন এ কান্ট্রি। ইন কন্ট্রাস্ট দেখেন ওয়েস্টার্ন কান্ট্রি তখন ছিল 1 to 6%। তো সুতরাং দ্যাট ইজ এ ভেরি হাই ফিগার এট দ্যাট টাইম। এটাতে আমরা শুনলে হয়তো এটা হতাশ লাগবে যে আমরা আছি, কিন্তু আমরা বর্তমানে কি অবস্থায় আছি এটা আমি একটা স্লাইডে দেখাবো, যেটা খুব রিসেন্ট ডাটা। এর পরবর্তী টাইমে পেপটিক আলসার নিয়ে কিন্তু অনেক কাজ হয়েছে, সেগুলো দেখানো তো সম্ভাবনা আর এখানে রিলিভেন্ট হতো না। আমি শুধু পেপটিক আলসার বা ডিসপেপসিয়ার প্রিভ্যালেন্স এবং ডিসপেপসিয়ার কজের কি অবস্থা আমাদের দেশে এটা দেখানোর জন্য আমরা যে সর্বশেষ স্টাডিটা করেছিলাম, যেটার কথা আমি একটু আগে বলেছিলাম, যে স্টাডিটাতে ফরচুনেটলি আমাদের সৌভাগ্য হয়েছিল যে আমরা অনেকে এটাতে ইনভলভ ছিলাম, আমি একটু আগে বললাম, এবং এটাতে প্রফেসর মাহমুদ হাসান স্যারও ছিল। তাহলে দেখেন স্যারের লাইফ টাইমে স্যার কিন্তু 2টা কমিউনিটি লেভেলে স্টাডিতে ইনভলভ হয়েছে, এবং স্যার বলতে পারবে যে স্যার চেঞ্জটা স্যারের লাইফ টাইমে স্যার দেখেছে। আমরা হয়তো চেঞ্জটা সেভাবে দেখি নাই, কিন্তু আমরা লিটারেচারে দেখছি। সেটা হলো দেখেন আমরা স্টাডি করেছি এটা ঢাকার কাছাকাছি, ঢাকা শহরের কাছাকাছি একটা উপজেলায়, সেটা দোহার এবং পাশাপাশি মুন্সিগঞ্জের একটা উপজেলা কিছু অংশ। সেখানে আমরা কয়েকটা গ্রামে যে কিন্তু স্টাডি করেছি। সেই গ্রামটা ফরচুনেটলি ইনসিডেন্টলি দ্যাট ইজ আমাদের জুনিয়র কলিগ ডক্টর মাসুদুর রহমানের গ্রামের এলাকা। ওই দায়িত্বটা নিয়েছিল সেই গ্রামের লোকজনকে অর্গানাইজ করা, মোটিভেট করা, এবং which involves lot of factors including the leaders of the society and elite people of the society, যারা ওপিনিয়ন বিল্ডার এবং যারা জনমত তৈরিতে বিভিন্নভাবে হেল্প করে, পলিটিশিয়ানস, এগুলা সবাইকে ও কনভিন্স করে, ইনভলভ করে এগুলা এই স্টাডিটা অর্গানাইজ করেছে গ্রামে। এবং ওখানে 3টা গ্রাম কিন্তু আমরা সার্ভে করেছি, ডোর টু ডোর সার্ভে করা হয়েছিল ইউজিং এ স্ট্যান্ডার্ড বেঙ্গলি কোশ্চেনিয়ার। এবং সেই কোশ্চেনিয়ারটা আমি বললাম যে এটা রুম ফাউন্ডেশন হ্যাজ অ্যাকসেপ্টেড দি স্ট্যান্ডার্ড বেঙ্গলি কোশ্চেনিয়ার অ্যাজ দেয়ার অফিসিয়াল ডকুমেন্ট অ্যান্ড ইট হ্যাজ বিন ডিসপ্লেড ইন দেয়ার ওয়েবসাইট। তো সেখানে কি কি জিনিসগুলো করা হয়েছিল এটা দেখেন। এখানে কোশ্চেনিয়ার সার্ভে করে কোশ্চেনিয়ার করা হয়েছে, তারপরে ডিসপেপসিয়া করা হয়, ডিসপেপসিয়া, ইরিটেবল বাউল সিনড্রোম থেকে শুরু করে আরো অন্যান্য যত ফাংশনাল ডিসগুলো আছে সবগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হয়েছিল। এবং ডিসপেপসিয়া যাদের আছে তাদেরকে এন্ডোস্কোপ করা হয়েছিল, এন্ডোস্কোপি করে ফাংশনাল ডিসপেপসিয়া না স্ট্রাকচারাল ডিসপেপসিয়া সেটা করা হয়েছিল। নট অনলি এন্ডোস্কোপ, ওদেরকে কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি সহ করা হয়েছিল। ওখানে পোর্টেবল আল্ট্রাসোনোগ্রাফি মেশিন নিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছিল। এবং তারপরে যেগুলো ফাংশনাল ডিসপেপসিয়া ছিল এগুলোকে আমরা হেলিকপ্টার পাইলরি টেস্ট করা হয়েছিল, করে আলটিমেটলি ফাইনাল ডায়াগনোসিস অফ ফাংশনাল ডিসপেপসিয়া করা হয়েছিল। ফাংশনাল ডিসপেপসিয়া উইথ এইচপি পজিটিভিটি এন্ড এসপি নেগেটিভ এগুলো সব দেখা হয়েছিল। তো সেইটাতে কি রেজাল্ট গুলো আসছিল এটা যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন যে এখানে 3351 জন লোকের উপরে স্টাডিটা হয়েছিল। এবং স্টাডি করতে যেয়ে কিন্তু ফাংশনাল যে ডিজিজ পাওয়া গেছিল 17% লোকের, আর বাকি 83% লোকের মধ্যে কোনো ফাংশনাল যে ডিজিজ পাওয়া যায়নি। এই যে 17% লোকের ফাংশনাল ডিজিজ যে ডিজিজ পাওয়া গেছিল সেগুলোর মধ্যে কিছু দেখেন শুধু ডিসপেপসিয়া পাওয়া গেছিল 76% লোকের, আর বাকিদের মধ্যে ডিসপেপসিয়া এবং আইবিএস ওভারল্যাপ পাওয়া গেছিল, এবং কিছু লোকের আসলে শুধু আইবিএস ছিল। সুতরাং ফাংশনাল যে ডিজিজের মধ্যে ডিসপেপসিয়া ওয়াজ দ্য মেজর গ্রুপ অফ পেশেন্টস, আর বাকিগুলা আইবিএস এবং ডিসপেপসিয়া সব মিলে। এখানে যারা কোনো আরেকটা ডাটা দেখেন, এখানে ডিসপেপসিয়া 16%, এই ডাটাটা আবার এখানে আসছে যে ডিসপেপসিয়া যাদের পাওয়া যাচ্ছিল এগুলার মধ্যে 16%-এর এই ডিসপেপটিক পিপলের মধ্যে ডিসপেপসিয়ার 3টা সাব ক্লাস আছে, সেই সাব ক্লাস গুলো এখানে দেখানো হয়েছে। সেটা আমি বোধহয় আর না যাচ্ছি, তার মধ্যে আমি শুধু নামগুলো বলি যে পোস্ট প্রান্ডিয়াল ডিস্ট্রেস সিনড্রোম, তারপরে ইপিগেস্টিক পেইন সিনড্রোম, এগুলা আছে। তো এই দুইটা মিলে কিন্তু কার কত পার্সেন্ট আছে এটা এখানে শো করা হয়েছে। তো সেখানে এটা আমাদের শুধু এটাই বেশি জানা দরকার যে আমাদের ফাংশনাল ডিসপেপসিয়ার রোগী কিন্তু আমাদের কোশ্চেনিয়ার সার্ভেতে was found to be the major groups of dyspeptic patients. সুতরাং এটা কিন্তু দেখেন আমাদের যে কমন যে ট্রেডিশনাল যে বিলিফ যে ডিসপেপসিয়া মানে হলো পেপটিক আলসার ডিজিজ,
এটা কিন্তু আগের স্টাডি এবং এই স্টাডি দুইটাতে কিন্তু প্রমাণ হয় নাই। দুইটাতেই কিন্তু প্রমাণ হয়েছে যে নন আলসার ডিজিজই মেজরিটি গ্রুপ অফ পিপলের ডিসপেপসিয়ার কারণ। সরি, এটা ব্লক হয়ে গেল। হ্যাঁ স্যার হ্যাঁ, আমি পরে স্লাইডটা স্যার হ্যাঁ আপনি যাক কি স্যার হ্যাঁ আপনার স্লাইড শো মোডে যাবেন কি স্যার? তাহলে স্যার স্ক্রিনটা আরেকটু বড় দেখতে পাবো স্যার। সরি স্যার। স্লাইড শো মোডে কোথাও যে ইয়েতে যাব হ্যাঁ স্যার, ফুল। পাওয়ার পয়েন্টের রাইট সাইডে নিচের কর্নারে স্যার। হ্যাঁ এটা তো একই আসে, জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ তা স্যার। একটু বেটার আসছে। হ্যাঁ জি তাহলে স্যার। এটা আমি এইটা স্লাইডটা একটু অনেকের কাছে ক্লামজি মনে হতে পারে, তো এটা আমি বেশি যাচ্ছি না। এটা এন্ডোস্কোপি ফাইন্ডিং, যাদের এই 346 জন পেশেন্টের ডিসপেক্টিভ পেশেন্টের এন্ডোস্কোপি করা হয়েছিল, তার মধ্যে দেখেন ডিউডেনাল আলসার ডিজিজ রিমিশন হলে 11% লোকের পাওয়া গেছে, গ্যাস্ট্রিক ইরোশন বা ডিউডেনাল ইরোশন পাওয়া গেছে 6.9, 0.9 এরকম। তারপর ডিউডেনাল আলসার ডিজিজ উইথ গ্যাস্ট্রিক ইরোশন পাওয়া গেছে। তো আর সেকেন্ড দেখেন হাইয়েস্ট পাওয়া গেছে গ্যাস্ট্রাইটিস, 50% ডিসপেপটিভ পিপলের মধ্যে এন্ডোস্কোপিতে গ্যাস্ট্রাইটিস পাওয়া গেছে কমন কজ হিসেবে যদি চিন্তা করেন। বাট এটা দেখেন ফুল স্প্যানই আছে নর্মাল, তার মানে নর্মাল লোকের সংখ্যা কিন্তু অনেক বেশি। তার মানে ডিসপেপসিয়া আছে কিন্তু এন্ডোস্কোপি করলে নর্মাল পাওয়া যাচ্ছে। দিস ইজ দ্য মেজর ক্লাস অফ পিপল। আর অর্গানিক ডিজিজ পাওয়া যাচ্ছে, তার মধ্যে কমনেস্ট হলো গ্যাস্ট্রাইটিস। এটাও আমাদের একটা ইম্পর্টেন্ট তথ্য। আমি বলবো যে ডিসপেপসিয়া নিয়ে যারা চিন্তা করেন বা ডিসপেপসিয়া নিয়ে যারা ডিসকাস করেন, ডিসপেপসিয়া নিয়ে যারা ডিল করেন, তাদের জন্য যে ডিসপেপসিয়া মানেই যে অর্গানিক রোগ, ডিসপেপসিয়া মানেই যে পেপটিক আলসার রোগ, এটা কিন্তু বাস্তবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য যে এটা নয়। প্রমাণিত সত্য হলো ডিসপেপসিয়া মানে নর্মাল আপার যে এন্ডোস্কোপি থাকবে, তার মানে নর্মাল পিপলের যাদের যার ডিসপেপসিয়া আছে তার এটা আসলে ফাংশনাল ডিসপেপসিয়া ইজ দ্য কমনেস্ট কজ অফ ডিসপেপসিয়া আমাদের সমাজে অ্যাটলিস্ট। এটা দেখেন প্রিভিলেন্স অফ ফাংশনাল ডিসপেপসিয়া এন্ড পেপটিক আলসার ইন দ্য কমিউনিটি। এটা ওই আবার ঘুরে ফিরে সেই কথাই আসছে যে আমাদের কমিউনিটিতে কিন্তু ডিসপেপসিয়া 16% পিপলের ডিসপেপসিয়া আছে এবং ডিসপেপসিয়া নাই হলো 84% পিপলের। এটা প্যাথোজেনেসিসটা যদি আমরা ডিসপেপসিয়ার চিন্তা করি, প্যাথোজেনেসিসটা আমাদের জানতে হয় এই কারণে যে প্যাথোজেনেসিস যে না জানি তাহলে কিন্তু এটা নেচারও ভালো জানা যাবে না, এটা ম্যানেজমেন্ট করতে আমাদের সমস্যা হয়। সুতরাং প্যাথোজেনেসিসের মধ্যে দেখেন এটা হেটারোজেনাস এন্ড মাল্টিফ্যাক্টোরিয়াল। এটা অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো এইটার প্যাথোজেনের জন্য আমরা রেসপন্সিবল মনে করি। তার মধ্যে এটা কিন্তু অতি ইম্পর্টেন্ট যে ডিস্টার্ব গ্যাস্ট্রোডিউডেনাল মোটিলিটি। নরমালি আমাদের যে কাজ করে, যেভাবে কাজগুলো করে, ফাংশনগুলো করে, তার মধ্যে অন্যতম কম্পোনেন্ট হলো মোটিলিটি। এটা নানা রকম মুভমেন্ট হয়, যে মুভমেন্টগুলো আমরা জানি পেরিস্টালসিস থেকে শুরু করে আরো অনেক মুভমেন্ট হয়। সেই মুভমেন্টগুলোর কোনো ডিস্টারবেন্স যদি হয় তাহলে সেটা একটা অন্যতম কারণ বলে মনে করা হয়। ভিসারাল হাইপার সেন্সিটিভিটি, যেটা হয়তো হাইপার সেন্সিটিভ বলতে বোঝায় যে আমি নর্মাল পিপল হয়তো যেটা ফিল করি না, যার হাইপার সেন্সিটিভিটি আছে সে কিন্তু নর্মাল স্টিমুলাসটাকে সে অ্যাবনর্মাল মনে করতে পারে, এরকম যদি হয়। প্লাস হলে ধরুন এইচপি ইনফেকশন, হেলিকপ্টার পাইলের ইনফেকশন যদি কারো থাকে, এগুলো পোস্ট ইনফেকশাস ইনফেকশন, কোনো কারণে তার যে ইনফেকশন হয়েছিল সেই ইনফেকশনটা ভালো হয়ে যাওয়ার পরে কিন্তু মানুষটার ডিসপেপসিয়া ডেভেলপ করতে পারে। এগুলো ছাড়া আরো অনেকগুলা ফ্যাক্টর আছে যেগুলো ডিসপেপসিয়া হওয়ার জন্য, প্যাথোজেনেসিসের জন্য রেসপন্সিবল মনে করা হয়। এবং ডিসপেপসিয়াটা আমরা কিভাবে ডায়াগনোসিস করি? ডায়াগনোসিস ইজ ডান ইজিলি, কমনলি ক্লিনিক্যালি ডায়াগনোস করা হয় এবং নো অ্যাবনরমালিটিস অন ডায়াগনোসিস টেস্টিং থাকে নরমালি। এবং কি কি পরীক্ষা করা হয় ডায়াগনোস করার জন্য, কি কি পরীক্ষা আমরা নরমালি করি, তার মধ্যে ডেফিনেটলি এটা আমরা সবাই জানি যে আপার যে এন্ডোস্কোপি ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক টুল ফর ডায়াগনোসিং দ্য কজ অফ ডিসপেপসিয়া in clinical practice. So UGT endoscopy is the gold standard investigation for diagnosing dyspepsia. পাশাপাশি সেকেন্ড যে ইনভেস্টিগেশন আমরা করি এটা হলো আল্ট্রাসাউন্ড অফ দ্য আপার অ্যাবডোমেন টু এক্সক্লুড হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক এন্ড আদার ডিজিজ ইন দিস রিজিয়ন। যে রোগগুলো হতে পারে সেই রোগগুলো আমরা ডিটেক্ট করার জন্য আল্ট্রাসোনোগ্রাফি করি। সুতরাং এই দুটো হলো আসলে মেইন ইনভেস্টিগেশন ডায়াগনোসিস অফ ডিসপেপসিয়া। আদার ইনভেস্টিগেশনস হুইচ মাইট বি হেল্পফুল, কোনো কোনো ক্ষেত্রে দরকার হয়, সেগুলো কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লাড বায়োকেমিস্ট্রি এবং লাইক এলএফটি, কেএফ, কিডনি ফাংশন টেস্ট, থাইরয়েড টেস্ট, ইলেকট্রোড এস্টিমেশন করতে হয়, এগুলো করি। ডায়াবেটিস আছে কিনা এগুলো আমরা দেখি। এইচ পাইলোরি টেস্টিং করা লাগে প্রায়, সেটা আমরা করি।
স্টুল টেস্ট করা হয়, পার্টিকুলারলি এইচ পাইলোরি অ্যান্টিজেন দেখার জন্য স্টুল টেস্ট করা হয়। কোনো রেয়ার ক্ষেত্রে কিন্তু সিটি স্ক্যান বা এমআরআই এর মতো এরকম কস্ট ইনভেস্টিগেশন আমাদের করা লাগতে পারে। আমি এবার আসি ম্যানেজমেন্টের দিকে, যেটা আসলে আমাদের ক্লিনিশিয়ানদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। যে এই সব রোগী, ডিসপেপসিয়া রোগী আমরা ডায়াগনোসিস করে ফেললাম ইনভেস্টিগেশন করে, তারপর আমরা কি ম্যানেজমেন্ট করব। ম্যানেজমেন্টে কিন্তু আসলে শুনতে অ্যাপারেন্টলি মনে হয় যে এটা অত্যন্ত সিম্পল ম্যানেজমেন্ট, কিন্তু আসলে কিন্তু সিম্পল না। যদি সিম্পলই হতো তাহলে আমাদের দেশের মানুষ মাসের পর মাস, বছর পর বছর কিন্তু এই পিপিআই এর মতো ওষুধগুলা নিশ্চয়ই খাওয়ার প্রয়োজন হতো না। তো এই জন্য আমরা বলি যে ম্যানেজমেন্টটা কিন্তু একটু একটু কমপ্লেক্স আছে, এবং এই জন্য বলা হয় যে ম্যানেজমেন্ট নিডস ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। এবং এখানে কিন্তু এটা টিম ওয়ার্কের মতো, এবং ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে যে জিনিসগুলো আমাদের কনসিডার করতে হবে ম্যানেজমেন্টের জন্য, এটা হলো ফিজিওলজি অফ দ্য অর্গানস ইন দিস রিজন, এবং বায়োলজিক্যাল ফ্যাক্টর, হোস্ট ফ্যাক্টর, এগুলো আমাদের চিন্তা করতে হবে, সাইকোলজিক্যাল জিনিসটা চিন্তা করতে হবে, এবং সোশ্যাল ফ্যাক্টরও চিন্তা করতে হবে। এই জিনিসগুলো সবগুলো যখন চিন্তায় আনতে পারবে, তখনই কিন্তু একটা মানুষের ডিসপেপসিয়াটা ইফেক্টিভলি ম্যানেজ করা সম্ভব হয়। আদারওয়াইজ কিন্তু ম্যানেজমেন্ট রিমেন্স ইনকমপ্লিট, এবং এটা কিন্তু লোক কিন্তু এই ওষুধপত্র, নানা ধরনের ওষুধপত্র বিভিন্ন সময় খাওয়ার চালিয়ে যেতে থাকবে। H. pylori testing and eradication of the H. pylori is a part of management, and definitely PPI are a class of drug. J drug is proved to be really effective, highly effective, and drug used in this in the treatment of these sorts of illness. ডেফিনেটলি এটা আমাদের একটা টেম্পটেশন আছে যে পিপিআই আমরা ইউজ করি নরমালি ধরেন 20 মিলিগ্রাম বা 30 মিলিগ্রাম যেগুলোতে দেওয়া হয়, সেগুলোতে যখন কাজ হয় না তখন আমরা ডোজটা এসকেলেট করার চেষ্টা করি, বাড়ানোর চেষ্টা করি। 20 জায়গায় 40 দেই, 40 বিডি দেই, অনেকে পারলে কিন্তু 40 টিডিএসও দেয়। তো সুতরাং ডোজটা এসকেলেট করার কোনো যুক্তি আছে কিনা সেটা বোঝানোর জন্য বলা হয়েছে হাই ডোজ অফ পিপিআই ইজ নেভার সুপিরিয়র। হাই ডোজ ইউজ করলে বরং কস্ট বাড়বে, সাইড এফেক্ট বাড়তে পারে, কিন্তু হাই ডোজের একটা লিমিট আছে, আর বেশি ইউজ করে কিন্তু এটা প্রুভস টু বি নট সুপিরিয়র টু ইউজুয়াল ডোজ। এবং এটাতে আমরা এইসব ইলনেসে প্রকারেটেড ড্রাগস গুলো ইউজ করি, এগুলো কিন্তু সিমটম রিলিফের জন্য প্রকারেটেড ড্রাগস আর অলসো প্রুভ টু বি ইফেক্টিভ। কিছু কিছু ক্ষেত্রে দেখেন অনেকে অবাক হয় যে আমি গেলাম পেটের অসুখ নিয়ে, উপরে পেটের সমস্যা নিয়ে, আমাকে ঘুমের ওষুধ দিল, আমাকে এরকম কি বলে সাইকিয়াট্রির ওষুধ দিল, এটাতে অনেকে হতাশ হয়। তো এই ওষুধগুলো লেখার আগে কিন্তু আমাদের কিছুটা কাউন্সেলিং করতে হয়, মোটিভেশন করতে হয়। Antidepressant and antidiuretic drug also have got a big role in the management of dyspepsia. Alternative or complementary medicine are not routinely recommended, কিন্তু আমাদের না সারা বিশ্বে কিন্তু এই ওষুধগুলো ইউজ করা হয় for treatment of dyspepsia, and dietary modification in the treatment of dyspepsia also has an important role. এইবার আমি আপনাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করছি, যেটা এই আমাদের যে স্টাডিটাতে যেটা একটু আগে দেখাচ্ছিলাম, যেটা চিফ ইনভেস্টিগেটর আমাদের জুনিয়র কলিগ ডক্টর মাসুদ, এবং যেটাতে আমি কিবরিয়া জাকিব এবং আমাদের স্যার মাহমুদ হাসান স্যার ইনভলভ ছিল। সেখানে দেখেন একটা কিছু ইন্টারেস্টিং তথ্য আমরা বের করে আনতে সক্ষম হয়েছি। এটা হলো যে এই ডিসপেপসিয়া যাদের থাকে আমাদের দেশের মানুষের, তার মধ্যে ডিসপেপসিয়ার কতজন লোক চিকিৎসার জন্য আসে। দেখেন এটা কিন্তু ফিগারটা কিন্তু অত্যন্ত অত্যন্ত নগণ্য, যে যাদের ডিসপেপসিয়া থাকে তাদের মধ্যে মাত্র 20% লোক চিকিৎসার জন্য আসে, বাকি 80% লোক কিন্তু আসে না। তাইলে এবার দেখেন যদি ওই 80% লোক চিকিৎসা আওতায় আসতো, তাহলে বাংলাদেশে যত ডাক্তার এখন আছে সব ডাক্তার বোধহয় ডিসপেপসিয়া চিকিৎসা করলেও বোধহয় এটা অ্যাকোমোডেট করতে পারতাম না আমরা। So only 20% of the sufferer are coming for medical consultations. এবং এই 20% লোকের মধ্যে কারা কি ওষুধ খাচ্ছে দেখেন। এক নম্বর হলো যে অধিকাংশ লোক কিন্তু কোনো ডো নট ইউজ মেডিকেশন, অধিকাংশ লোক নাই, বলবো 20% লোক, আমি ভুল বলেছি, 20% লোক কিন্তু কোনো ওষুধই খায় না। দেন 20% লোক কনসালটেশনের জন্য আসে, এবং 20% লোক কোনো ওষুধ কোনো সময় খায় নাই, এবং বাকি 78% লোক বিভিন্ন ওষুধ খেয়েছে। এখানে ফিগারটা দেখা যাচ্ছে না, তার মধ্যে পিপিআই কিন্তু
মেজরিটি লোক পিপিআই খাচ্ছে, এবং এটা অ্যারাউন্ড 50%, মোর দেন 50% লোক পিপিআই খাচ্ছে। আর কিছু কিছু লোক অন্য অন্য ওষুধগুলো খাচ্ছে, লাইক H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বা অ্যান্টাসিড জাতীয় ওষুধগুলো খাচ্ছে। তাহলে দেখেন আমাদের দেশের লোকের যাদের ডিসপেপসিয়া আছে তার মধ্যে 20% লোক কিন্তু, অনলি 20% লোক চিকিৎসার জন্য আসে, তার মধ্যে অনলি 20% লোক কিন্তু কোনো ওষুধ খায় না, বাকি 80% লোক কিন্তু ওষুধ খায়, বিভিন্ন ক্যাটাগরির ওষুধ খায়, তার মধ্যে পিপিআই হলো মেজরিটির লোক খায়। এই যে আমাদের কাছে চিকিৎসার জন্য আসে, চিকিৎসকদের কাছে চিকিৎসার জন্য যারা আসে তাদের লেভেল অফ স্যাটিসফ্যাকশনটা কি, এটাও কিন্তু আমরা বের করে আনতে সক্ষম হয়েছি। যে দেখেন অনলি only 6% লোক কিন্তু স্যাটিসফাইড উইথ দ্য ট্রিটমেন্ট। এটা আউট অফ 100 পেশেন্ট অনলি 6% আর স্যাটিসফাইড উইথ আওয়ার ট্রিটমেন্ট। আমাদের সমাজে এখন চিকিৎসকরা যে চিকিৎসা আমরা দিচ্ছি, এবং চিকিৎসক বলতে এখানে কিন্তু একদম গ্রাসরুট লেভেল থেকে টপ মোস্ট লেভেল পর্যন্ত সবাইকে বোঝাচ্ছে যে অনলি 6% পিপল আর হ্যাপি উইথ দেয়ার ট্রিটমেন্ট, বাকি 94% লোক কিন্তু আনহ্যাপি। এটা ওরা কেন আনহ্যাপি? আনহ্যাপি কি কারণে? এটা দেখেন 52% লোক কিন্তু আনহ্যাপি বিকজ ওরা মনে করে যে তাদেরকে এনাফ ইনভেস্টিগেশন না করেই চিকিৎসাটা দেওয়া হয়েছে। এটা প্রথমটা এনাফ ইনভেস্টিগেট করা হয় না এই গ্রুপটা। দ্বিতীয় গ্রুপটা দেখে নট স্যাটিসফাইড ডিউ টু ল্যাক অফ এনাফ এক্সপ্লেনেশন, তাদেরকে জিনিসটা ভালোভাবে এক্সপ্লেন করা হয় না, এই জন্য ওরা আনহ্যাপি। আর অল্প কিছু লোক আছে আনহ্যাপি বিকজ দে থট দ্যাট দে ল্যাক এনাফ মেডিকেশন, ওদের যে ওষুধগুলা প্রেসক্রাইব করা হয়েছে এটা খুব এনাফ ওষুধ প্রেসক্রিপশন করা হয় নাই, এই জন্য ওরা আনহ্যাপি। সুতরাং এই ফ্যাক্টরগুলো আমাদের মনে রাখা উচিত যে আমাদের কাছে যতগুলা লোক আসে, দেখেন অনলি 20% লোক আসে, তার মধ্যে কিন্তু মেজরিটি লোক হলো চিকিৎসা নেওয়ার পর আনহ্যাপি। আনহ্যাপি হয়েছে বিকজ এনাফ ইনভেস্টিগেশন করা হয় নাই, বা এনাফ এক্সপ্লেন করা হয় নাই, বা তাদেরকে এনাফ ওষুধ দেওয়া হয় নাই। সুতরাং এই 3টা পয়েন্ট আমাদের মনে রাখা উচিত, এবং আমাদের এই প্র্যাকটিসের বা রোগী ডিল করার সময় আমাদের এই জিনিসটা মাথা রাখলে আমার ধারণা যে রোগীদের লেভেল অফ স্যাটিসফ্যাকশন উইল ইমপ্রুভ। এটা চারটা আসলে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলোই আছে, আমি এটাতে আর বেশি না যাই। যে কি করবেন, এক কথায় যদি বলেন যে একটা লোক ফার্স্ট টাইম আমাদের কাছে আসলো যে তার ডিসপেপসিয়া আছে, তার যদি কোনো অ্যালার্ম ফিচার না থাকে, তাহলে কিন্তু আমরা এম্পেরিক্যাল ট্রিটমেন্ট দিই। এম্পেরিক্যাল ট্রিটমেন্ট মানে এটা আমাদের অভিজ্ঞতা যে চিকিৎসাটা আছে সেই চিকিৎসাটা আমরা দেই, এবং এটা কি দেই যে আমরা পিপিআই দেই অথবা H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যাই দেই, এটা আমরা এম্পেরিক্যালি দেই, দিয়ে আমরা রেসপন্সটা দেখি আফটার 4 উইকস। যদি রেসপন্সটা ভালো হয় তাহলে প্রবলেম সলভ, এটা আপনার যেই রিকর্ড ডিউরেশন দেওয়া দরকার সেই ডিউরেশন দিয়ে দিলে হবে। আর যদি রেসপন্সটা 4 সপ্তাহ দেওয়ার পরে যদি রেসপন্সটা আমরা ভালো না পাই, তাহলে কি করতে হবে? দেখেন এখানে চলে আসতে হবে আমাদেরকে টেস্ট এন্ড ট্রিট। সুতরাং কোন ডিসপেপসিয়া রোগী তার যদি অ্যালার্ম ফিচার না থাকে, যেগুলো আমি একটু আগে বলেছি, এটা আমি আবার দ্বিতীয়বার বলতে চাই না, তাহলে অ্যালার্ম ফিচার যদি না থাকে তাকে আমরা এম্পিরিক্যাল ট্রিটমেন্ট দেবো। ট্রিটমেন্টে যদি কাজ করে, ট্রিটমেন্টে যদি রেসপন্স করে, তাহলে আমি ট্রিটমেন্টটা কমপ্লিট করব। যদি রেসপন্স না করে তাইলে কিন্তু আমরা আপার যে এন্ডোস্কোপি করব। আর যদি আমাদের পক্ষে সম্ভব হয় কিছু কিছু রোগীর, তাহলে আমরা এইচ পাইলোরি নন ইনভেসিভ যেটা ইনভেস্টিগেশন আছে সেটা আমরা করব। করে যদি এইচ পাইলোরি পাওয়া যায় তাহলে আমরা এইচ পাইলোরি চিকিৎসা দিব। দিয়ে যদি কোনো কাজ না হয় তখন আমরা এই আপার যে এন্ডোস্কোপিতে যাব। এন্ডোস্কোপি করার পরে যদি আমরা যেই কারণ পাই সেই অনুযায়ী আমরা চিকিৎসার দিকে যাব। এটা বোধহয় তখন আমাদের জন্য জিনিসটা আর একটু সোজা হয়ে যাবে। সুতরাং আমরা শুরু করবো এখান থেকে যে অ্যালার্ম ফিচার নাই, ডিসপেপসিয়া ফার্স্ট টাইম আসলো, তাহলে আমরা এম্পিরিক্যাল চিকিৎসা দিব, বা তাকে যদি হেলিকোপ্টার পাইলরি টেস্ট করার সুযোগ থাকে সেটা করে আমরা হেলিকোপ্টার পাইলরি ইন্ডিকেট করে দেব। যদি চিকিৎসার রেসপন্স না হয় দেন আমরা উইল টেক এ স্ট্র্যাটেজি অফ টেস্ট এন্ড ট্রিট। এটা আবার ওইটারে আরেকটু মানে আরেকটু বড় করা হয়েছে। যদি ধরেন এই 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 আমি লাস্ট পোর্শনটা বলি, যে যদি আমাদের টেস্ট এন্ড ট্রিটে যদি আসার পরে যদি দেখি যে না ইনভেস্টিগেশন করে আমাদের কিছুই পাওয়া যায় নাই, তার মানে এটা আমরা ফাংশনাল ডিসপেপসিয়ার ক্লাসে পড়ে যাবে।
তখন কিন্তু আমরা এন্টি ডিপ্রেসেন্ট আর এন্টি অ্যাংজাইটি ড্রাগ গুলো চেষ্টা করি, অথবা কেউ কেউ হার্বাল মেডিকেশনের চেষ্টা করে। এবং তারপরে যদি এই চেষ্টা যদি কাজ না হয়, তখন কিন্তু শুড বি রেফার টু এ স্পেশালিস্ট। তার মানে স্পেশালিস্ট মানে স্পেশালিস্ট ইন ডিলিং উইথ দিস সর্টস অফ ইলনেস, দ্যাট ইজ গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে আপনার পাঠাতে হবে। এবং এটা গ্যাস্ট্রোলজিস্ট তখন আরো ডিটেইল ইভালুয়েট করে তাকে আমরা যে প্যাথোজেনিসের পরে যে ফ্যাক্টরগুলো বলেছিলাম, যে সোশ্যাল ফ্যাক্টর, বায়োলজিক্যাল ফ্যাক্টর এবং ফিজিওলজিক্যাল ফ্যাক্টর, এগুলোর সাথে এগুলো সবগুলা বিবেচনায় নিয়ে তখন তাকে ম্যানেজমেন্টের দিকে যেতে হবে। সুতরাং টেস্ট এন্ড ট্রিট যখন লাগবে, তখন যদি আমরা টেস্ট করে কোনো কিছু না পাই, তখন আমরা যদি লেবেল করি যেটা ফাংশনাল ডিসপেপসিয়া, তখন আমাদের অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ বা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ ইউজ করার প্রয়োজন হতে পারে। এটা মোটামুটি আমার মনে হয় ডিসপেপসিয়া সম্পর্কে যদি আমরা বলি, একটু একটু মোটামুটি সবার মধ্যে ধারণা থাকা বোধহয় আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য অত্যন্ত হেল্পফুল হবে। আমি আর প্রেপটিকালচার নিয়ে কোনো কথা না বলে আমি শুধু একটা জায়গায় একটু দেখাতে চাই যে আমাদের কোন জায়গাটা এটার সাথে রিলেটেড। এম্পিরিক্যাল চিকিৎসা কথা আমরা একটু আগে বললাম যে ডিসপেপসিয়া আছে কিন্তু তার কোনো অ্যালার্ম ফিচার নাই, তাহলে আমরা এম্পিরিক্যাল চিকিৎসার দিকে যাব। সেটা দেখেন এখানে এম্পিরিক্যাল ফিচার ট্রিটমেন্টটা কি। এটা হলো যে এস্ট্রেস রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বা পিপিআই ফর 2 to 4 উইকস, এগুলা কোনো চিকিৎসা লাগবে না। কাদেরকে আমরা টেস্ট এন্ড ট্রিটে যাব, এটা আরেকটু ডিটেল বলা আছে, ইনভেস্টিগেশন এখানে ডিটেল বলা আছে, এগুলো বলা আছে। ট্রিটমেন্টটা আমরা একটু আসি যে ট্রিটমেন্টটা ডিসপেপসিয়া ট্রিটমেন্টটা কি হয়। দেখেন ডিসপেপসিয়া যখন হয়, ট্রিটমেন্টটা কিন্তু আসলে বাড়িতেই শুরু হয়ে যায়, স্টার্ট এট হোম। এবং এটা আমাদের সমাজে কিন্তু সবাই এই ডিসপেপসিয়া চিকিৎসা কম বেশি জানে। ইভেন আমাদের মেড সার্ভেন্টরা কিন্তু আমাদের চেয়ে অনেক সময় ভালোই জানে, ওরা কিন্তু ওষুধের নামও বলতে পারবে। তো প্রথম যেটা হয় জেনারেল এন্ড ডায়েটারি অ্যাডভাইসেস, এটা আমি প্রথম দিকে বলেছিলাম যে ডায়েটারি মডিফিকেশন কিন্তু ডিসপেপসিয়া চিকিৎসার একটা অংশ। আমি এই জায়গাটা একটু বলতে চাই যে ডায়েটে কি মানে সায়েন্টিফিক ইনফরমেশন গুলো কি আছে রিগার্ডিং জেনারেল এন্ড ডায়েটারি অ্যাডভাইসেস। দেখেন প্রথম কথা হলো ডায়েটারি অ্যাডভাইসেস এন্ড জেনারেল অ্যাডভাইস যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো কিন্তু ট্রেডিশনাল, এবং লাইক অল আদার ট্রেডিশনাল থিংস দিস ডায়েটারি অ্যাডভাইসেস আর অলসো নট সায়েন্টিফিক। ডায়েটের অ্যাডভাইসটা দেখেন প্রথম দিকে যদি আসি, আমি যেটা ট্রেডিশনাল আমাদের সমাজে আছে যে সফট রাইস, ব্লেন্ড ডায়েট, স্পাইস ফ্রি ডায়েট, এগুলা খাইতে বলে, এগুলা কিন্তু আসলে কোনো সায়েন্টিফিক্যালি প্রুভেন যে এটা কোনো ভূমিকা কিন্তু নাই। তাইলে রোগী কিন্তু যত ওষুধ দিই না কেন আমরা, রোগী কিন্তু যাওয়ার আগে বলবে যে আমার পথ্যটা কি হবে। এই ক্ষেত্রে পথ্যর অ্যাডভাইসটা আমাদের কি হওয়া উচিত? আমরা বলি যে সেফ ডায়েটের অ্যাডভাইস ইজ টু অ্যাভয়েড ফুড প্রডিউসিং ডিসকমফোর্ট অর ডিসপেপসিয়া। আপনার যে কারো ডিসপেপসিয়া আছে তাকে আমরা বলে দেবো যে এমন কোনো খাবার খাবেন না যেটা আপনার কাছে মনে হচ্ছে যে এটা খাইলে আপনার ডিসপেপসিয়া বা এই সিমটম গুলো বাড়তে পারে অথবা এই সিমটম হইতে পারে, এরকম খাবারটা আপনি অ্যাভয়েড করবেন। সেক্ষেত্রে দেখেন আমাদের সমাজে কিছু কিছু আইডিয়া প্রচলিত আছে ডায়েটের ব্যাপারে, যে ফ্রিকোয়েন্ট ডায়েট খাইলে বোধহয় ডিসপেপসিয়ার জন্য উপকারী হয়। আসলে সায়েন্টিফিক এভিডেন্স হলো ফ্রিকোয়েন্ট মিলস আর ডিলিটেরিয়াস। Frequent meals are never beneficial for relief of dyspepsia. মিল্কের ব্যাপারে আমাদের সোসাইটি না সারা পৃথিবীতে একটা ধারণা চালু আছে যে দুধ খেলে বোধহয় ডিসপেপসিয়াতে উপকার হয়। সায়েন্টিফিক এভিডেন্স হলো এটা দুধ খেলে কিন্তু উপকার হয় না, দুধও কিন্তু ডিলিটেরিয়াস ফর ডিসপেপটিক পিপল। ফুড মিল্কের ব্যাপারে দু তিনটা দেখেন বাণী আছে যে ডিভাইন মিল্ক ইজ এ ডিভাইন ফুড and it is usually told that it is designed for children not for adult. প্রাপ্ত বয়স্কদের কিন্তু দুধ ম্যাক্সিমাম মানুষেরই আমাদের দেশে দুধ হজম হয় না, মানে ল্যাকটোজ ইনটলারেন্স আছে। এবং আমাদের স্টাডি আছে ফিল্ড লেভেলে যেটাতে প্রায় 70% মতো লোকের কিন্তু মিল্ক ইনটলারেন্স আছে। শুধু দুধ খেলে কিন্তু আপনার ডিসপেপসিয়া বাড়ার সম্ভাবনা আছে। এবং ট্রেডিশনাল যদিও মনে করা হয় যে মিল্ক ইজ এ অ্যান্টাসিড অথবা আলসার হিলার, বাট ইট ইজ নাইদার অ্যান্টাসিড নর অ্যান আলসার হিলার. Rather, milk produces more acid than it can neutralize. So, এটা deleterious for dyspepsia or peptic ulcer disease. And milk intolerance is common in our society. এটা কিন্তু আমাদের জন্য একটা আমি বলবো যে প্যারাডক্সিক্যাল মেসেজ, যেটা কমন মেসেজ হলো মিল্ক উপকারী কিন্তু প্যারাডক্সিক্যালি মিল্ক ইজ নট বেনিফিশিয়াল।
স্মোকিং ইজ অল আউট ক্রিমিনাল। স্মোকিং নিয়ে আমি কথা না বলি। এবং ট্রিটমেন্টের মধ্যে দেখেন স্টার্টেড উইথ সোডা, আগে খাবার সোডা খাওয়া হয়তো, ফলোড বাই ডিসকভারি অফ অ্যান্টাসিড যেটা 50-এর দশকে আবিষ্কার হয়েছিল, দ্যাট ইজ ফলোড বাই H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যেটা 70-এর দশকে আবিষ্কার হয়েছিল, ফলোড বাই পিপিআই যেটা 80-এর দশকে আবিষ্কার হয়েছিল, ফলোড বাই NTSP থেরাপি যেটা 80-এর দশকের শেষের দিকে বাজারে আবিষ্কার হয়েছিল। সুতরাং এটার কিন্তু বিরাট ইতিহাস আছে এবং সেই ইতিহাসে যতগুলো মলিকুল আসছিল, অ্যান্টাসিড যখন বেরিয়েছিল তখন বলা হতো এটা রেভলিউশন করেছিল। H2 রিসেপ্টর যখন আবিষ্কার হয়েছিল সেটা আমার লাইফ টাইমে দেখা যে আমরা যখন ইন্টার্নি করি 1988-89 দিকে, তখন H2 রিসেপ্টর আমাদের দেশে আসছিল এবং এটা আসলে রেভলিউশনারি ড্রাগ বলে মনে করা হতো। আর পিপিআই যখন আসতো তখন তো এটা দ্যাট ওয়াজ এ মিরাকল ড্রাগ, ড্রিম ড্রাগ ফর এভরিবডি। এবং এটা আর না যাচ্ছি, ট্রিটমেন্টটা আমরা কিভাবে দেই সেটা দেখেন। কমনলি আমরা কি চিকিৎসা দিই, কারেন্ট রেকমেন্ডেশন গুলো কি, ডিসপেপসিয়া বা পেপটিক আলসারের জন্য যখন আমরা চিকিৎসাগুলো দিই তাহলে কিভাবে দেওয়া উচিত, সেটা আমরা যদি যখন যেই ড্রাগটা আমরা দেই না কেন, আমার চয়েস যদি এসটি ব্লকার হয় বা আমার চয়েস যদি পিপিআই হয়, তাহলে আমাদেরকে দিতে হবে 4 to 12 উইকসের জন্য। কিছু কিছু ক্ষেত্রে মেনটেনেন্স থেরাপি লাগে, সেটা ফ্রিকোয়েন্ট রিলাস বা হাই রিস্ক পিপল কে সাধারণত দেওয়া হয়। এবং এটা কিন্তু দেখেন এটা আমাদের সবারই এটা আমাদের কনসিডারেশন আনতে হবে যে এন্টি ক্যান্সার ড্রাগ গুলা কিন্তু কোনো সময় এটা মাসের পর মাস, বছর বছর দেওয়ার ওষুধ না, ইজিলি 4 to 12 উইকস দিতে হবে। এবং যে ড্রাগগুলো ইউজ করা হয় এটা এখানে আছে, আমার মনে হয় একটা স্লাইড এখানে মিসিং হয়ে গেছে, যে যেটা হলো যে এই ওষুধগুলো দিলে পরে যেটা প্রবলেম হয় যে এটা রিকারেন্স ইজ ভেরি কমন। এটা একটু আগে দেখেন উইথ কম্বিনেশন ট্রিটমেন্ট 60 to 100% লোকের কিন্তু রিকারেন্স হয়। এই রিকারেন্সটা প্রিভেন্ট করার জন্য আমাদের আগে যেটা হতো যে মেনটেনেন্স থেরাপি দেওয়া লাগতো, এখন কিন্তু হেলিকোব্যাক্টার পাইলোরি চিকিৎসা বের হওয়ার পরে আমরা কনভেনশনাল ট্রিটমেন্ট কাউকে কাউকে দেই। আবার যাদের এই হেলিকপ্টার পাইলটের জীবাণু পাওয়া যায় তাদেরকে কিন্তু আমরা এনটিএসপি থেরাপি দেই, যে থেরাপি দিলে কিন্তু এটা কিউর হয়ে যায় বলে দাবি করা হয় এখন। আগে যেটা বলা হতো যে এটা কিউরেবল ডিজিজ না, কিন্তু এখন এনটিএসপি থেরাপি আবিষ্কার হওয়ার পরে কিন্তু এটাকে বলা হয় এটা কিউরেবল ডিজিজ, যদি আপনি এনটিএসপি থেরাপি ইফেক্টিভলি দিতে পারেন। এটা আমাদের দেশেও কিন্তু আমরা এগুলো দিচ্ছি। সুতরাং এই জিনিসগুলো আমাদের এটা চিকিৎসা করার জন্য খেয়াল রাখতে হবে। পাশাপাশি আমি প্রোটন পাম্প নিয়ে একটা দুইটা কথা বলি 1-2 মিনিট, যে প্রোটন পাম্প ইনহিবিটর যেগুলো আছে আমাদের সমাজে, এগুলো আমার মনে হয় যে যেসব ড্রাগ গুলো এখন আমাদের সারা পৃথিবীতে আছে তার মধ্যে প্রোটন পাম্প হলো একটা অত্যন্ত পপুলার ড্রাগ, বলবো যে পপুলার ড্রাগ। এবং নাম্বার ওয়াইজ কিন্তু ইট ইজ দ্য থার্ড কমনেস্ট ড্রাগ প্রেসক্রাইব অ্যারাউন্ড দ্য গ্লোব। সারা পৃথিবীতে এটা 3 নম্বর ওষুধ। যদি নাম্বার চিন্তা করেন যে হাইয়েস্ট প্রেসক্রিপশন করা হয় কোন ওষুধ, এটা সম্ভবত NSAID, সেকেন্ড হাইয়েস্ট সম্ভবত ভিটামিন, থার্ড বোধহয় পিপিআই, ফোর্থ হলো অ্যান্টিবায়োটিক। সুতরাং এটা কিন্তু কমন এবং পপুলার ড্রাগ ইউজ থ্রু দ্য হোল ওয়ার্ল্ড। এবং মোস্ট অফ দ্য পিপিআই আর প্রো ড্রাগ। এগুলা মানে যেখানে কাজ করে, এটা বিশেষত্ব হলো যে এই ড্রাগগুলো যেখানে কাজ করে প্যারাটাল সেলে কাজ করতে হবে, যে সেলটা থেকে অ্যাসিডটা লিবারেট হয় সেইটা কিন্তু ওখানে যে অ্যাক্টিভেশনটা হয়। সুতরাং অনসাইট অ্যাক্টিভেশন বা ইনসাইট অ্যাক্টিভেশন বা অনসাইট অ্যাক্টিভেশনও বলা হয়। এবং এই জন্য এটা বলা হয় যে এটা ইউনিক টার্গেটিং, যেখানে এটা কাজ করা দরকার ঠিক ওখানে যে অ্যাক্টিভেট হয়, এই জন্য এটাকে ইউনিক টার্গেটিং বলা হয়। এবং এটা যদি অ্যাক্টিভেট করার পরেও এটা কাজ করবে তখন যখন এটা প্যারাটাল সেলটা অ্যাক্টিভ থাকে, মানে প্যারাটাল সেলটা যখন অ্যাসিড লিবারেশন করে। তার মানে ইনএক্টিভ প্যারাটাল সেল, মানে মানুষজন খালি পেটে থাকে বা ফাস্টিং স্টেজে থাকে তখন কিন্তু প্যারাটাল সেলটা ইনএক্টিভ থাকে, অ্যাসিড লিবারেট করে না। কিন্তু অ্যাসিড লিবারেট না করলে কিন্তু এটা কাজ করতে পারবে না। এই জন্য বলা হয় যে এই প্রোটন পাম্প ইনহিবিটর গুলো যদি প্রপারলি আপনার দিতে চান তাহলে দিতে হবে সুইচ অন বিফোর অফ। তার মানে অ্যাসিডটা সিক্রেশন আপনাকে স্টার্ট করে দেবে, মানে তার মানে প্যারাটাল সেলটাকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করলে পরে এটা আপনাকে অফ করতে পারবে, সুইচ অন বিফোর অফ। আপনি অ্যাসিড সিক্রেশন অফ করতে চান, অফ করতে হলে আপনার আগে অন করে নিতে হবে, মানে প্যারাটাল সেলটাকে অ্যাক্টিভেট করতে হবে, দেন ইউ ক্যান অফ ইট, আদারওয়াইজ নট। এবং এটাতে নেয়ার কমপ্লিট সাপ্রেশন অফ অ্যাসিড ইজ পসিবল। এগুলা মোটামুটি আমি এই তথ্যগুলো আপনাদেরকে বললাম, হয়তো এটা আপনাদের
ক্লিনিক্যাল প্র্যাকটিসে কাজে আসতে পারে। আমি এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি ফর পেশেন্স হিয়ারিং। আমি সম্ভবত অনেক সময় নিয়েছি। তো এটা এরপরে আপনাদের কোশ্চেনিয়ার আছে, এগুলা আমাদের প্যানেলিস্ট আছেন, ওনারা এগুলো আপনাদের সাথে আলোচনা করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। স্যার থ্যাংক ইউ স্যার ফর ইওর আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন। স্যার প্রচুর কোশ্চেন, আমি স্যার কোশ্চেন প্যানেলিস্ট এবং আপনারা সবাই মিলে একসাথে আনসার দিয়েন স্যার। আমি ফার্স্ট কোশ্চেন স্যার ডক্টর রাজীব দত্তর। স্যার থ্যাংক ইউ স্যার ফর ইওর এক্সিলেন্ট প্রেজেন্টেশন। My question is that in our country, many patients are taking PPI for a long time as a part of chronic dyspeptic symptoms. Can we consider empirical use of prokinetics or antidepressants along with PPI as a part of functional dyspepsia? I mean, sir, Dr. Golam Kibriya. জি, আসসালামু আলাইকুম। স্যার আপনারা সবাই মিলে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে স্যারের প্রেজেন্টেশনে বলেছিলেন যে ডিসপেপসিয়াকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এপিগেস্ট্রিক পেইন সিনড্রোম, আরেকটা হচ্ছে পিডিএস। তো ডিসপেপসিয়াকে প্রথমে আমরা যদি সেভাবে ক্যাটাগরাইজ করি, তারও আগে আমাদের স্টেপটা হচ্ছে আমরা এটাকে ইনভেস্টিগেশন করব কিনা। ইনভেস্টিগেশন করা ছাড়া যে ডিসপেপসিয়া সেটাকে বলা হয় আনইনভেস্টিগেটেড ডিসপেপসিয়া। আমাদের মনে রাখতে হবে যে আনইনভেস্টিগেটেড ডিসপেপসিয়ার মধ্যে 70 to 75% ফাংশনাল ডিসপেপসিয়া, বাকি 25% ক্ষেত্রে অর্গানিক কজ পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমাদের প্রায়োরিটাইজ করে অর্গানিক কেস খুঁজতে হবে, এবং এখানে আমাদের 1%-এর কিছু বেশি কেসে মেলিগন্যান্সি থাকতে পারে। সো আমরা প্রথমে যাদের বয়স 50-এর বেশি, যাদের অ্যালার্ম সিমটম আছে, তাদেরকে আমরা ইনভেস্টিগেট করে নিব। বেসিক ইনভেস্টিগেশনগুলো লাইক ব্লাড কাউন্ট, আল্ট্রাসাউন্ড এবং আপনার যে এন্ডোস্কোপি উইথ এইচ পাইলোরি টেস্ট। যাদের এইচ পাইলোরি টেস্ট নেগেটিভ এবং অন্যান্য নর্মাল টেস্ট নেগেটিভ এবং কার্ডিয়াক কজেরও কিন্তু আপনার ডিসপেপসিয়ার মতো সিমটম হয়, তো এই জাতীয় যখন নেগেটিভ পাওয়া যাবে তখন আমরা এটাকে ধরে নেব যে ফাংশনাল ডিসপেপসিয়া। ফাংশনাল ডিসপেপসিয়া যখন আমরা ক্যাটাগরাইজ করতে পারবো যে এটা এপিগেস্ট্রিক পেইন সিনড্রোম টাইপের, তখন এখানে পিপিআই ভূমিকা আছে। এই জাতীয় রোগীগুলো পিপিআইতে ভালো রেসপন্স করে। আর যাদের পোস্টপ্রান্ডিয়াল ডিস্ট্রেস সিনড্রোম, খাওয়ার পর ভারী ভারী মনে হয়, একটু ব্লটিং মনে হয়, তাদের ক্ষেত্রে প্রোকাইনেটিক এজেন্ট কাজ করে। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, ফাংশনাল ডিসপেপসিয়াগুলো অনেক সময় ওভারল্যাপ করে উইথ রিফ্লাক্স ডিজিজ, উইথ আইবিএস। তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে কম্বিনেশন ড্রাগ প্রয়োজন হয় অ্যালং উইথ অ্যাড্রেসিং দ্য অ্যাকম্পেনিং ওভারল্যাপ ডিজিজেস। সো কাজে এটা এক কথায় উত্তর হচ্ছে যে যখন সিমটমে কোনো অ্যালার্ম সিমটম থাকবে না, যখন এইচ পাইলোরি ইনফেকশন থাকবে না, এবং ইন এ রুরাল সেটিং যেখানে এত ধরনের টেস্ট পসিবল না, ওইখানে এম্পিরিক্যালি ক্যাটাগরি অনুযায়ী পিপিআই অথবা প্রোকাইনেটিক এজেন্ট ব্যবহার করা যেতে পারে। থ্যাংক ইউ স্যার। আমি নেক্সট কোশ্চেন ডক্টর মীর জাকির হোসেন স্যারের কাছে। স্যার কোশ্চেন হচ্ছে ডক্টর রিকি বেহেলের কোশ্চেন। স্যার ডিসপেপসিয়ার ইভালুয়েশনে আমরা অনেক সময় এইচ পাইলোরি পজিটিভ ডিসপেপসিয়া পাই। আমার প্রশ্নটা হলো, এইচ পাইলোরি যদি অ্যামক্সিসিলিন বা ক্লারিথ্রোমাইসিন রেজিস্ট্যান্স থাকে, তখন একবার দুইবার ট্রিপল থেরাপি ফেল করলেই আমরা এটাকে ফাংশনাল বলে চালিয়ে দিই। স্যার এটাকে কিভাবে কোনো দেরি না করেই প্রিভেন্ট করা যেতে পারে? কারণ এক দুইবার ফেল করলেই রোগী আমাদের উপর আস্থা হারায় এবং আর ফলো আপে আসতে চায় না। থ্যাংক ইউ ফর ইউর নাইস কোয়েশ্চেন। এখন আমাদের আরেকজন সম্মানিত প্যানেলিস্ট ডক্টর গোলাম কিবরিয়া যেটা বললেন যে এখন রোম 4 ক্রাইটেরিয়া অনুযায়ী ডিসপেপসিয়া বলতে গেলে ফাংশনাল ডিসপেপসিয়া বলতে গেলে উই হ্যাভ টু ট্রিট দ্য পেশেন্ট ফার্স্ট। মানে আই মিন এটাকে এইচ পাইলোরি ইভালুয়েট করে এইচ পাইলোরি অ্যান্টি এইচপি থেরাপি দিয়ে এটা যদি ফেল করে তখন আমরা এটাকে ফাংশনাল ডিসপেপসিয়া বলতে পারি।
তো সেই ক্ষেত্রে এইচ পাইলোরির ট্রিটমেন্ট তো এটা আলাদা ক্যাটাগরি। সেই ক্ষেত্রে তো আমরা যেটা করি যে আমাদের প্রিভ্যালেন্স অনুযায়ী যেই রেজিমেন্টটা সেন্সিটিভ সেই রেজিমেন্টটাই দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা কমনলি আমিক্সিসিলিন, ক্লারিট্রোমাইসিন, মেট্রোনিডাজোল এই ধরনের ট্রিপল থেরাপি ব্যবহার করি। তো সেটার তো আরেকটা আলাদা অ্যালগরিদম আছে যে যদি আমাদের এই থেরাপি ফেল করে দেন উই গো ফর কোয়াড্রুপল থেরাপি। সেটা ফেল করলে উই ক্যান গো ফর রেস্কিউ থেরাপি। সেটাও ফেল করলে তারপরে আমরা তো একদম স্পেসিফিক বায়োপসি করে সেখান থেকে এইচ পাইলোরিকে কালচার করে কালচার সেন্সিটিভিটি দেখে ট্রিটমেন্ট করার কথা। তো সেই ক্ষেত্রে ওই এইচ পাইলোরি ট্রিটমেন্টের প্রোটোকলটা আসলে একটু আলাদা, কারণ এইচ পাইলোরি যেমন একই সাথে ডিসপেপসিয়া করতে পারে, একই সাথে পেপটিক আলসার করতে পারে, একই সাথে এটা তো একটা কার্সিনোজেনিক মানে ক্লাস 1 কার্সিনোজেনিক এজেন্ট। সেক্ষেত্রে সেটার ট্রিটমেন্ট মডালিটিটা একটু ডিফারেন্ট। যেটা আমি বললাম যে ট্রিপল থেরাপি ফেল করলে আমরা কোয়াড্রুপল থেরাপি, অথবা শুরুতেও কখনো কোয়াড্রুপল থেরাপি রেকমেন্ডেড, যে শুরুতেই আমরা কোয়াড্রুপল থেরাপি দিতে পারি। এছাড়া আরেকটা থেরাপি আছে যেটাকে আমরা বলি সিকোয়েন্সিয়াল থেরাপি। এগুলো যে কোনোটাই আমরা ফার্স্ট লাইন থেরাপি হিসেবে ব্যবহার করতে পারি। ফেল করলে আমরা সেকেন্ড লাইন থেরাপিতে যাব, তারপর ফেল করলে আমরা রেস্কিউ থেরাপি, যেটা কিছু থার্ড লাইন ড্রাগ লিভোফ্লক্সাসিন আর আদার্স এগুলো ব্যবহার করতে পারি। তো এটাও যদি ফেল করে তারপরে আমাদের মানে অথেন্টিক্যালি বা সায়েন্টিফিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে যে কালচার সেন্সিটিভিটি দেখে যে অ্যান্টিবায়োটিক এইচ পাইলোরি সেন্সিটিভ সেটা দিয়ে আমাদের ট্রিট করতে হবে। থ্যাংক ইউ। আর এর আগের কোশ্চেনের সাথে আমি একটু অ্যাড করি, প্রফেসর গোলাম কিবরিয়া যেটা বলছিলেন যে প্রোকাইনেটিকটা আমরা দেই, যেটা পিডিএস গ্রুপটাকে প্রোকাইনেটিক দেই, আর অ্যান্টি ডিপ্রেসেন্ট যেটা সেটাকে আসলে অ্যান্টি ডিপ্রেসেন্ট বলতে আসলে আমরা মেইনলি টিসিএ কে বুঝি। অন্য অ্যান্টি ডিপ্রেসেন্টগুলো, এই জায়গাটা একটু আমি ক্লিয়ার করি যে অন্য অ্যান্টি ডিপ্রেসেন্টগুলো কিন্তু আমাদের র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালে দেখা গেছে যে এসিটালোপ্রাম বা এসএসআরআই এগুলো কিন্তু কোনো কাজ করে না। সেগুলো শুধুমাত্র এই অ্যান্টি ডিপ্রেসেন্ট বা আমরা স্পেসিফিক্যালি বলি যে ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট, এটা হচ্ছে যেটা এপিগ্যাস্ট্রিক পেইন সিনড্রোম সেটাতেই শুধু ব্যবহার করা হয় বা সেটাতেই শুধু ইউজফুল, অন্যগুলো না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। এবার প্রফেসর ফারুক আহমেদ স্যারের কাছে একটা কোশ্চেন আছে। স্যার, হোয়াই ইনসিডেন্স অফ ডিসপেপসিয়া ইজ সো হাই ইন আওয়ার কান্ট্রি? কোশ্চেনার হচ্ছেন স্যার ডক্টর মাহমুদুল হাসান। আর সেকেন্ড পার্ট হচ্ছে প্রোফাইলেকটিক মেজার্স টু লোয়ার দ্য ইনসিডেন্স ইন আওয়ার কান্ট্রি। হোয়াই হাই আর প্রোফাইলেকটিক মেজার্স কি নেওয়া যেতে পারে? ফারুক স্যার প্লিজ। ধন্যবাদ প্রশ্ন করেছেন আমাকে। এটা কিন্তু আসলে উনি যেটা বলেছেন স্টেটমেন্টটা কিন্তু আসলে শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য না। এই ডিসপেপসিয়ার প্রিভ্যালেন্সটা কিন্তু সারা পৃথিবীতে বেশি। এটা আগের চেয়ে বাড়ছে কিনা সেটা কিন্তু এই ট্রেন্ডটাও কিন্তু স্টাডি করা হয়েছে। ট্রেন্ড যদি দেখেন ডিসপেপসিয়ার ট্রেন্ডের চেয়ে বরং পেপটিক আলসার ডিজিজ ট্রেন্ডটাকে বেশি স্টাডি করা হয়েছে। আগে, এখন থেকে কয়েক দশক আগে কিন্তু পেপটিক আলসার প্রিভ্যালেন্স যা ছিল, এখন কিন্তু আমাদের দেশও আমরা যে স্টাডি দেখালাম 1984-এ যেখানে 15% ছিল, সেখানে তো পেপটিক আলসার এখন আমাদের লাস্ট যে স্টাডিটা আছে সেখানে 4% পাওয়া গেছে। তার মানে কমেছে। ডিসপেপসিয়ার প্রিভ্যালেন্স হয়তো বেড়েছে, কিন্তু সেটা এরকম টাইম ট্রেন্ডটা সেভাবে দেখা হয় নাই। তো বাড়ছে বা বেশি আছে, এটা সারা পৃথিবীতে বেশি আছে, এটা আমাদের দেশও আছে। এটা কি কারণে বাড়ছে সেগুলো তো আসলে ডিসপেপসিয়া কেন হয় এটা আমি প্যাথোজেনিস্টে দেখাচ্ছিলাম, যেটা এক্স্যাক্টলি কেন হয় এটা তো স্টিল নট নোন। এটা কিছু মাল্টিফ্যাক্টরিয়াল বা মাল্টিপল ফ্যাক্টর ইনভলভ আছে। সেইগুলো ফ্যাক্টরগুলোর মধ্যে দেখেন মোটিলিটি থেকে শুরু করে সাইকোলজিক্যাল, সোশ্যাল, পার্সোনাল ফ্যাক্টর, অনেকগুলো ফ্যাক্টর ইনভলভ আছে। ডায়েটের ফ্যাক্টর আছে। আমাদের ডায়েটটা মডিফাই হয়ে গেছে, আমরা আগের ডায়েটে নাই, ডায়েটের হ্যাবিট চেঞ্জ হয়েছে। তারপরে ধরেন সাইকোলজিক্যাল স্ট্রেস বা এগুলো আগের চেয়ে অনেক বেশি চেঞ্জ হয়েছে, এগুলো তো হয়েছে। প্লাস হলো আমাদের হোস্ট ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো অনেকগুলো পরিবর্তন হয়েছে। এইসব কারণে সম্ভবত এই ট্রেন্ড চেঞ্জ হওয়ার একটা মানে কিছুটা রোল প্লে করতে পারে, যদিও জিনিসটা এক্স্যাক্টলি এখনো বের করা সম্ভব হয়নি। এটা হলো ওনার প্রথম প্রশ্নের আমি রেসপন্স এটা বললাম। আর দ্বিতীয়টা জন্য কি বললো উনি? স্যার, রিকারেন্স কমানোর জন্য কি করতে পারি স্যার? না, রিকারেন্স দেখেন, রিকারেন্সটা কিন্তু আমি দেখালাম যে আমাদের মতো দেশে কিন্তু রিকারেন্স রেট ইজ ভেরি হাই। এটা রিকারেন্সটা কিন্তু এখন বন্ধ করা যাচ্ছে যদি আপনি ইফেক্টিভলি এইচ পাইলোরিটা ইরেডিকেট করতে পারেন। এইচ পাইলোরি যদি আপনি ইফেক্টিভলি ইরেডিকেট করতে পারেন, তাহলে দেখেন ওয়েস্টার্ন সোসাইটিতে যেখানে আগে এইচ পাইলোরির আগে শতকরা ধরেন 60 থেকে প্রায় 100 ভাগ রোগী 1 বছর 2 বছরের মধ্যে রিকারেন্স হতো,
এইচ পাইলোরি ইফেক্টিভলি ইউজ করার পরে কিন্তু সে রিকারেন্স রেট ওয়েস্টার্ন কান্ট্রিতে প্রায় 1%-এর মধ্যে চলে আসছে, এবং আমাদের দেশে কিন্তু রিকারেন্স রেট অনেক কমে আসছে। এটা যদি আমাদের দেশে রিকারেন্স রেট অনেক হাই হলে কিন্তু ফিগারটা কিন্তু 2-4 বছর বা 6 বছর পরে দেখা যাচ্ছে যে খুব বেশি হলে 6 বছরের মাথায় হয়তো আমাদের দেশের রিকারেন্স রেটটা সম্ভবত 30%-এর চেয়ে আরো কম, আমার এক্সাক্ট ফিগারটা এখন মনে নাই, তবে 3 বছরের মাথায় এটা 13% বা 14% এরকম। যেখানে 100% ছিল সেখানে 13%, 14% কমে আসছে। এটা তো ডেফিনেটলি এটা বিকজ অফ দ্য ডিসকভারি অফ এনটিএসপি থেরাপি এন্ড বিকজ অফ দ্য জুডিশিয়াস এবং রেশনাল ইউজ অফ এনটিএসপি থেরাপি টু ইরেডিকেট হেলিকপ্টার পাইলোরি। এটা পাশাপাশি যদি আমরা হেলিকপ্টার পাইলোরি ইরেডিকেট করা যেরকম একটা ব্যাপার, তার চেয়ে আরো বেসিক ব্যাপারে যে আমরা আসি যে হেলিকপ্টার পাইলোরি ইনফেকশন যেন না হয় সেটা করতে পারলে তো আরো ভালো। তাহলে আপনার পেপটিক আলসার বা যে রোগগুলার প্রিভিলেন্স রিকারেন্স তো অবশ্যই কমে যাবে। সেটা করতে হলে কিন্তু আমাদের হাইজিনটা ইমপ্রুভ করতে হবে। এটা ফিকো ওরাল রোডে ট্রান্সমিশনটা হয়। ট্রান্সমিশনটা ফিকো ওরাল রোড মানে এই ব্যাকটেরিয়াগুলো খাবার এবং পানির সাথে সাধারণত থাকে, এবং খাবার, দূষিত খাবার বা দূষিত পানীয়, যেই খাবার বা পানির মধ্যে জীবাণুটা আছে সেটা যদি আমরা খাই তাইলে কিন্তু এটা হবে। তো সেটা যদি আমরা বন্ধ করতে পারি, যেটা ধরেন উন্নত বিশ্বে সম্ভব হয়েছে, যেখানে ওদের দেশে প্রিভিলেন্স রেট অনেক অনেক কম। আমাদের দেশে কিন্তু একসময় প্রিভিলেন্স রেট অনেক বেশি ছিল, কিন্তু এখন কিন্তু প্রিভিলেন্স রেট অনেক কমে আসছে। যেখানে একসময় আমাদের প্রায় 100% অ্যাডাল্ট পিপল হ্যাজ গট এভিডেন্স অফ এইচপি ইনফেকশন, এটা কিন্তু নেমে এখন 40-50-60-এর ঘরে চলে আসছে। এবং হোপফুলি আমাদের সমাজ, দেশ যেভাবে অর্থনৈতিকভাবে অগ্রসর হচ্ছে, তাতে হয়তো আগামী কয়েক বছরের মধ্যে আমাদের দেশেও হেলিকপ্টার পাইলরি প্রিভিলেন্স রেট ডেফিনেটলি অনেক কমে যাবে। সুতরাং এইভাবে আমরা এটা বন্ধ করতে পারি। স্যার অনেক কোশ্চেন আমরা স্যার আগামী 15 মিনিটের মাঝে শেষ করব। স্যার এখন আপনারা যদি স্যার একটু আমাদের শর্টে কিছু আনসার দিয়ে দেন তাহলে আমরা অনেক বেশি কোশ্চেন নিতে পারবো। স্যার আমি ডক্টর গোলাম কিবরিয়া স্যারকে একসাথে দুটো কোশ্চেন করছি, আর ডক্টর রাজীব দত্তের আরেকটা কোশ্চেন আছে। স্যার, ইজ দেয়ার এনি ইস্যু অফ ওভারল্যাপিং অফ ডিসপেপসিয়া অর ফাংশনাল ডিসপেপসিয়া উইথ জার্ড অর আইবিএস? স্যার নাম্বার 1 কোশ্চেন। আর ডক্টর রিকি বেহেলের আরেকটা কোশ্চেন আছে স্যার। স্যার, যারা মোর দেন 1 ইয়ার পিপিএ খাচ্ছেন তাদের ক্ষেত্রেও এইচ পাইলোরি ইরেডিকেশন থেরাপি দেওয়ার ইন্ডিকেশন আছে, এটা আমরা কেন দিই? আচ্ছা, ঠিক আছে, আমি প্রথম কোশ্চেনটা বলি। এটা খুবই ইন্টেলিজেন্ট কোশ্চেন। আমি প্রথমে বলেছিলাম যে কিছুক্ষণ আগে যে ফাংশনাল ডিসপেপসিয়ার একটা অংশের সাথে জিইআরডি ওভারল্যাপ আছে। আর রিসেন্টলি কিছু স্টাডিতে দেখা গেছে যে যাদের ফাংশনাল ডিসপেপসিয়া তাদেরকে যদি 5 বছর বা 10 বছর ফলো আপ করা হয়, তাদের মধ্যে মানে কিছু রোগীর পরবর্তীতে জিআরডি ডেভেলপ করে। এটার কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, যেটা আমাদের ফারুক স্যার বলেছেন যে ফাংশনাল ডিসপেপসিয়ার একটা মেকানিজম হচ্ছে রিডিউস গ্যাস্ট্রিক কমপ্লায়েন্স, অর্থাৎ ডিস্টেন্সিবিলিটি কমে যাওয়া, হাইপার সেন্সিটিভিটি, এবং এর ভিতরে প্রেশারটা বেড়ে যায়, ইন্ট্রাগ্যাস্ট্রিক প্রেশার বেড়ে যায়। সো ওয়েন একজন খাবারটা নেয় তখন সেই খাবারটা ইন্ট্রাগ্যাস্ট্রিক প্রেশার বাড়ার কারণে লোয়ার ইসোফেজাল স্ফিংটার যখন খুলে সেটা আরো বেশি রিল্যাক্সেশন প্রয়োজন হয়, which promotes further reflux. তো এই কারণে ফাংশনাল ডিসপেপসিয়ার একটা ফ্র্যাকশনের ডেভেলপ করে গ্যাস্ট্রিক রিফ্লাক্স, যেটা পরবর্তীতে ইম্পিডেন্স স্টাডি এবং পিএইচ স্টাডি করে এটা দেখা গেছে। তো কাজেই প্রশ্নের সোজাসাপটা উত্তর হচ্ছে যে ফাংশনাল ডিসপেপসিয়া ডু হ্যাভ জার্ড উইথ ওভারল্যাপ। সো এই জাতীয় পেশেন্টগুলো লাইফস্টাইল মডিফিকেশন উইথ পিপিআই, প্রোকাইনেটিক, এগুলোতে ইমপ্রুভ করে। আর আমাদের সেকেন্ড কোশ্চেন কি ছিল আমি একটু? স্যার, যারা মোর দেন 1 ইয়ার পিপিএ খাচ্ছেন তাদের ক্ষেত্রেও এইচ পাইলোরি ইরেডিকেশন থেরাপি দেওয়ার ইন্ডিকেশন আছে, এটা আমরা কেন দিই? আচ্ছা, যাদের মানে বিশেষ করে আমাদের দেশের কথা একটু আগে আলোচনা হয়েছে যে ডিসপেপসিয়া লেভেল, ফাংশনাল ডিসপেপসিয়া লেভেল করার আগে আমাদেরকে এইচ পাইলোরি ইনফেকশন অ্যাক্টিভ আছে এটা এক্সক্লুড করতে হবে। যদি 1 বছর পর তাদের রিইনফেকশন হয়, এবং ডিসপেপসিয়ার প্রলং ট্রিটমেন্টের ক্ষেত্রে বলা হয় যে যাদের লম্বা সময় ধরে পিপিআই অথবা প্রোকাইনেটিক এজেন্টস লাগছে ফর সিমটম রিলিফ, দে শুড বি রিইনভেস্টিগেশন আফটার 1 ইয়ার।
ফর আদার ডিজিজেস, এবং অবভিয়াসলি এর মধ্যে রিইনফেকশন যদি পাওয়া যায় তাহলে তাদেরকে ট্রিট করতে হবে। সেকেন্ড ইস্যু হচ্ছে আমরা রিইনফেকশন যে হয়েছে এটা কোন টুল ব্যবহার করব। ডেফিনেটলি নট সেরোলজি দিয়ে রিইনফেকশন প্রুফ করা যায় না। রিইনফেকশন প্রুফ করার জন্য ইউরিয়া ব্রেথ টেস্ট অথবা হিস্টোলজি অথবা র্যাপিড ইউরিয়াস টেস্ট অথবা স্টুল অ্যান্টিজেন, এই টেস্টগুলোর কোনো একটা করে নিতে হবে। সেরোলজি দিয়ে কোনো অবস্থাতেই রিইনফেকশন বোঝা যায় না। এরকম সিমটম পারসিস্টেন্সের আরো কিছু কজ আছে যেটা বলেছি যে আইবিএস এর সাথে এটা ওভারল্যাপ করতে পারে। সো কাজেই সেই বিষয়গুলো অ্যাড্রেস করতে হবে। এর মধ্যে লাইফস্টাইল মডিফিকেশন, লেট নাইট যদি ফুড ইনটেক করা হয় সেই পেশেন্টদের একটু ডিসপেপসিয়া হয়, তো এগুলোতেও কনসেন্ট্রেট করতে হবে রেদার দেন কনসেন্ট্রেটিং সিঙ্গলি অন এইচ পাইলোরি ইরেডিকেশন। এখন ডিসপেপসিয়ার আরো কিছু কারণ দেখা গেছে যে ইন্টেস্টাইনাল ডিসবায়োসিস ওটার সাথে ডিসপেপসিয়া অ্যাসোসিয়েটেড। স্টাডিতে দেখা গেছে যে ডিউডেনাল বায়োপসিতে কিছু চেঞ্জ পাওয়া যায় ইন ক্রনিক ডিসপেপটিক সিনড্রোম। তো সেই সমস্ত পেশেন্টদের অ্যান্টিবায়োটিক থেরাপিতে অনেক সময় ইমপ্রুভমেন্ট হয়। এই কারণে ফ্রিকুয়েন্টলি যাদের প্রলং ডিসপেপসিয়া তারা যদি একটা কোর্স অফ এইচ পাইলোরি ইরিডিকেশন ইমপ্রপারলিও খায়, যেহেতু ওটার মধ্যে অ্যান্টিবায়োটিক থাকে সেই কারণে ইনিশিয়াল কিছু ইমপ্রুভমেন্ট মনে হয়। তবে এই প্রশ্নের সোজাসাপটা উত্তর হচ্ছে এইচ পাইলোরি ইরিডিকেশন করার আগে প্রুফ করে নিতে হবে যে এইচ পাইলোরি ইনফেকশন অ্যাক্টিভ ইনফেকশন আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, ইউর ইলাবোরেটিং আনসার। এবার আমি ডক্টর জাকিব স্যারের কাছে একসাথে দুটো কোশ্চেন দিচ্ছি। ডক্টর নসীন তাবাসসুমের কোশ্চেন হচ্ছে, রেসপেক্টেড স্যার, should we prescribe Helicobacter pylori eradication therapy to all patients diagnosed with functional dyspepsia, or is it necessary to establish Helicobacter pylori infection prior to starting therapy? যার আনসার অলমোস্ট কিবরিয়া স্যার দিয়ে দিয়েছেন। আর সেকেন্ড কোশ্চেন ছিল স্যার ডক্টর হাফিজের, which PPI is superior and which PPI is indicated for that of dyspepsia or PUD? থ্যাংক ইউ। যেহেতু সময় কম, প্রথম প্রশ্নের উত্তর আসলে আমাদের প্রফেসর গোলাম কিবরিয়া দিয়ে দিয়েছেন। এখানে উনি যে পয়েন্টটা হাইলাইট করেছেন ওটা আমি আবারও একটু হাইলাইট করি, যে অবশ্যই এখন রোম4 ক্রাইটেরিয়া অনুযায়ী ফাংশনাল ডিসপেপসিয়া বলতে গেলে অবশ্যই এইচ পাইলোরি এক্সক্লুড করতে হবে। এইচ পাইলোরি এক্সক্লুড করে ট্রিট করার পরে যদি পেশেন্টের ডিসপেপটিক সিমটম না যায়, অনলি দেন ইট ক্যান বি লেভেলড এজ ফাংশনাল ডিসপেপসিয়া, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সব পেশেন্টকে ট্রিট করতে হবে কিনা। হ্যাঁ, সব পেশেন্টকেই ইনভেস্টিগেট করতে হবে, এবং যাদের এইচ পাইলোরি ইনফেকশন আছে, অ্যাক্টিভ ইনফেকশন, যেটা আবারও আমি একটু এমফেসিস দেই যে সেরোলজি আমরা প্রচুর এরকম মানে আজকাল এরকম পাই আর কি, যে প্রেসক্রিপশনও পাচ্ছি, ওয়েল মানে ভেরি কমন প্র্যাকটিস, যে সেরোলজি দিয়ে টেস্ট করেই অ্যান্টি এইচপি দিয়ে দেওয়া, এটা আসলে কখনোই লজিক্যাল না। যদি ইনভেসিভ টেস্ট করা না যায়, অ্যাটলিস্ট ইউরিয়া ব্রেথ টেস্ট বা স্টুল অ্যান্টিজেন টেস্ট করে অ্যাক্টিভ ইনফেকশন এস্টাবলিশ করে যদি এইচ পাইলোরি এস্টাবলিশ করা যায়, অবশ্যই ইচ অ্যান্ড এভরি এইচ পাইলোরি পেশেন্ট শুড বি ট্রিটেড ফর ইরাডিকেশন অফ এইচ পাইলোরি ইন দ্য ম্যানেজমেন্ট অফ ডিসপেপসিয়া, নাম্বার ওয়ান। এটা ছিল প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনটা ছিল যে হুইচ পিপিআই ইজ সুপিরিয়র। এখন আসলে কোনো পিপিআই সুপিরিয়র না, আই মিন কোনো পিপিআই ওয়ান ওভার অ্যানাদার সুপিরিয়র এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। যদি তাহলে আমাদের এতগুলো পিপিআই প্রয়োজন কি? তো দেখা যায় যে যদি একটা ডিসপেপটিক পেশেন্ট বা একজন জার্ড পেশেন্টকে আমরা পিপিআই দিয়ে ট্রিটমেন্ট করছি, তো সেক্ষেত্রে পিপিআই যদি ফেল করে তাহলে একটা ইন্ডিকেশন আছে যে একবার আমরা পিপিআই ক্লাসটা সুইচ করতে পারি। এইটা সুইচ করার একটা একটা লজিক হচ্ছে যে এটা কিছু জেনেটিক ভেরিয়েবিলিটি আছে, যে সব পেশেন্টের সব মানে পিপিআই এটা বায়োঅ্যাভেলেবিলিটি অ্যান্ড আদার্স এখানে ভেরি করে, পার্সন টু পার্সন ভেরি করে। সেক্ষেত্রে একবার আমরা পিপিআই সুইচ করতে পারি ওয়ান ক্লাস ফ্রম ওয়ান ক্লাস টু অ্যানাদার ক্লাস। আর একটা গ্রুপ অফ পিপিআই যেটা রাবিপ্রাজল, যেটা এটা এস্টাবলিশ যে এটা ফুডের সাথে খুব বেশি রিলেটেড না, সেক্ষেত্রে আমরা যারা খুব মানে একদম খাবার আগে পিপিআইটা খেতে পারবে না তাদের ক্ষেত্রে রাবিপ্রাজল চয়েস করতে পারি। তো মোদ্দা কথা হচ্ছে কোনো পিপিআই একটার চেয়ে আরেকটা সুপিরিয়র না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি কোনো পিপিআই ফেল করে তাহলে আমরা একবার ক্লাস চেঞ্জ করে দেখতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমি ফারুক আহমেদ স্যারের কাছে একটা কোশ্চেন। স্যার, আপনি দুইটা কমিউনিটি লেভেল স্টাডির কথা বাংলাদেশে বলেছেন। স্যার, এই দুইটা স্টাডিতে মানে হ্যাড দেয়ার এনি মেটাবলিক এন্ড সিস্টেমিক কজেস ইভালুয়েটেড?
ধন্যবাদ যে প্রশ্ন করেছেন। এই স্টাডিতে কিন্তু শুধু আমি একটা পোর্শন বললাম, সেখানে কিন্তু অনেকগুলো জিনিস দেখা হয়েছিল। তার মধ্যে মেটাবলিক ইয়েগুলো ইন্ডিকেটর গুলো দেখা হয়েছিল। সেটা দেখা হয়েছিল বেসিক্যালি ফর স্টাডি অফ ফ্যাটি লিভার ডিজিজ। সেখানে কিন্তু ফ্যাটি লিভার ডিজিজের সাথে রিলেটেড যতগুলো মেটাবলিক ফ্যাক্টর আছে, মেটাবলিক অ্যান্ড অ্যানথ্রোপোলজিক্যাল ফ্যাক্টর আছে, সবগুলোই দেখা হয়েছিল। তো সেগুলো তো এত ডিটেল তো আর এখানে বলা সম্ভব না। তবে সেই মেটাবলিক বা অ্যানথ্রোপোলজিক্যাল ফ্যাক্টরগুলো এই ডিসক্রিপশনের সাথে রিলেটেড কিনা সেইটা কিন্তু আমরা দেখি নাই। এবং এটা এটা ধরেন প্রিভিয়াসলি এরকম কোনো স্টাডি আছে কিনা এটা আমার নলেজে নাই যে রিলেশন অফ মেটাবলিক ফ্যাক্টরস লাইক ডিসলিপিডিমিয়া বা ইসের এগুলা আছে কিনা এটা সন্দেহ আছে। তবে ডায়াবেটিসের সাথে যে এটা রিলেটেড আছে এটা তো আমিও বলেছি আমাদের স্টাডিতেও আছে এবং এটা আগেও আছে। তো সুতরাং এগুলো আমরা সেভাবে দেখা হয়নি। আর প্লাস হলে ধরেন এই কিডনি ডিজিজের সাথে যেটা সম্পর্ক আছে এটা তো এস্টাবলিশড ফ্যাক্ট। তারপরে লিভার ডিজিজ যদি অ্যাবনর্মাল থাকে, লিভারের এনজাইম অ্যাবনর্মাল থাকে বা লিভার ফাংশন যদি অ্যাবনর্মাল থাকে, সেগুলোতে ডিসপেপসিয়া হতে পারে, সেগুলো তো এস্টাবলিশড ফ্যাক্ট, এগুলো তো হয়েছেই। কিন্তু আমাদের স্টাডিতে এটা আমরা সেভাবে দেখি নাই বা দেখার চেষ্টা করা হয়নি। থ্যাংক ইউ স্যার। এবার আমি ডক্টর গোলাম কিবরিয়া স্যারের কাছে যাচ্ছি, একসাথে দুটো কোশ্চেন। আর ডক্টর মাহমুদুল হাসানের আরেকটা কোশ্চেন আছে। স্যার, হোয়াট ইজ সেফ পিপিআই ইন প্রেগনেন্সি এন্ড হুইচ PPIs are to be avoided? How to manage dyspepsia in pregnancy? স্যার, এটা ফার্স্ট কোশ্চেন। আর স্যার আরেকটা কোশ্চেন একটু নিচ্ছি ডক্টর হাফিজের। স্যার, আজকাল আইবিএস এর জন্য টিসি এর বদলে এসিটালোপ্রাম ইউজ করা হচ্ছে প্রচুর। আপনি বললেন যে টিসিএ ছাড়া কাজ করে না তেমন, ক্যান ইউ এক্সপ্লেইন? এটা হয়তো স্যার জাকিব স্যার বলেছেন, কিন্তু স্যার আপনি একটু যদি আনসারটা দিয়ে দেন স্যার। ঠিক আছে, প্রথমে বলি যে প্রেগন্যান্সি উইথ ডিসপেপসিয়া, দেখেন এটা প্রেগন্যান্সিতে বডি অনেক ফিজিওলজি চেঞ্জ হয়, অ্যাবডোমেনের অ্যাকোমোডেশনও চেঞ্জ হয়, তো ন্যাচারালি লিভার ফাংশনেরও কিছু চেঞ্জ হয়। তো মাল্টিপল প্রসেসে dyspepsia হয় in pregnancy along with reflux syndrome ও আসতে পারে যাদের রিফ্লাক্স থাকে ডিউ টু ইনক্রিজড ইন্ট্রা-অ্যাবডোমিনাল প্রেশার। তো অ্যাকচুয়ালি প্রেগন্যান্সিতে অ্যাবসলিউটলি সেফ কোন ওষুধ এটা নিয়ে আসলে এক্সটেন্সিভলি স্টাডি হয়নি, এবং এই পর্যন্ত যে ওষুধগুলো আছে এগুলা সবই ক্যাটাগরি বি, আমার যদি ভুল না হয়ে থাকে আর কি। তো এটা হচ্ছে যে বলা হয়ে থাকে যে পেন্টোপ্রাজল ইউজ করা হয়, কিন্তু এটার এগেইনস্টে যথেষ্ট রোবাস্ট ডাটা নেই এখন। এই কারণে যে অ্যাবসলিউট নিড ছাড়া প্রেগন্যান্সিতে এই জাতীয় ওষুধপত্র অ্যাভয়েড করাই ভালো। আর আপনার সেকেন্ড কোশ্চেন হচ্ছে টিসিএ যে কখন ইউজ করা হবে, সেটার চাইতে যে অন্যান্যগুলা কাজ করে না কেন। আসলে অন্যান্যগুলা যেটা পিওর ফাংশনাল ডিসপেপসিয়া ওইটাতে কাজ করে না বা ওইটাতে স্টাডিতে সেরকম বেনিফিট পাওয়া যায়নি, কিন্তু যেগুলোর সাথে আইবিএস অথবা অন্য ফাংশনাল কম্পোনেন্ট অ্যাসোসিয়েটেড আছে সেটা মানে কিছু কাজ করে, যদিও ওগুলোর সিগনিফিকেন্স টিসি এর মতো স্ট্রং নয়। এখানে মিটাজিপিনেরও কিছু ভূমিকা পাওয়া গিয়েছে, আর নিউয়ার কিছু প্রোকাইনেটিক এজেন্ট আছে, সেগুলোরও কিছু ভূমিকা পাওয়া গেছে। তো কাজেই এই জিনিসগুলো খুব র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, ইভলিউট হচ্ছে। till now আমাদের আসলে TC is the main medication. থ্যাংক ইউ স্যার। স্যার ডাক্তার জাকিব স্যারের কাছে যাচ্ছে আমরা, স্যার লাস্ট রাউন্ড কোশ্চেন, তারপর আমরা শেষ করব। ডাক্তার জাকিব স্যার, উই ইউজ PPI 12 hourly, ইজ দিস আইডিয়াল? ফার্স্ট কোশ্চেন। আর স্যার আরেকটা কোশ্চেন স্যার, ও যদি প্রেগন্যান্সি ওরিয়েন্টেড, এটা স্যার আনসার দিয়ে দেওয়া হয়েছে স্যার, আপনি জাস্ট এটা একটু। আরেকটা স্যার সাথে কোশ্চেন আছে, রেবিপ্রাজল তো স্যার সোডিয়াম আছে, হাইপারটেনশনে রেবিপ্রাজল কি দেওয়া যায়? প্রথম কোশ্চেন যেটা যে পিপিআই আমরা জানি যে এটা একটা লং হাফ লাইফ আছে, স্পেশালি এসোমিপ্রাজল গ্রুপের ড্রাগগুলা।
তো আইডিয়ালি পিপিআই আসলে সিঙ্গেল ডোজই এনাফ, হ্যাঁ। তো কখনো কখনো আমরা 12 আওয়ারলিও দেই, সেটা কখন, যেমন আমরা যখন অ্যান্টি এইচপি থেরাপি পার্ট হিসেবে দেই তখন কিন্তু এটা 12 আওয়ারলি দেওয়া হয়। কেন 12 আওয়ারলি দেওয়া হয়? এটা একে তো অ্যাসিড সাপ্রেসেন্ট হিসেবে কাজ করে, 2 নাম্বার পিপিআই এখানে ডিরেক্ট কিছু অ্যান্টি এইচপি অ্যাক্টিভিটি আছে, এই জন্য 12 আওয়ারলি হিসেবে দেওয়া হয়। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে জার্ট পেশেন্টদের সিঙ্গেল ডোজ দিলেও হয়, অনেক স্টাডি আছে যারা সিঙ্গেল ডোজ দিয়ে কাজ করেছে। তবে যাদের বদারসাম নকটার্নাল সিমটম আছে, যাদের লেট বা আর্লি মর্নিংয়ে যে সিমটমগুলো হয়, তাদের ক্ষেত্রে 12 আওয়ারলি দেওয়া হয়। তবে এটা যেহেতু লং অ্যাক্টিং ড্রাগ, এটা সিঙ্গেল ডোজ দিলেই হয়, শুধুমাত্র অল্প কিছু ক্যাটাগরি, যেটা আমি বললাম যে অ্যান্টি এইচপি থেরাপি পার্ট হিসেবে অথবা জিআরডি যাদের লেট নাইট সিমটম হয় বা নকটার্নাল সিমটম হয়, তাদের ক্ষেত্রে 12 আওয়ারলি দেওয়া যায়। আর দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? না, ঠিক আছে, এটা রেবিপ্রাজল সোডিয়াম, এটা আসলে মানে সোডিয়ামের যে পরিমাণ অংশ রেবিপ্রাজলের সাথে থাকে ইনসিপিয়েন্ট হিসেবে, তাতে এটা অ্যান্টি হাইপারটেনসিভ, মানে হাইপারটেনশনে কন্ট্রাইন্ডিকেটেড না। থ্যাংক ইউ স্যার। স্যার আরো অনেক কোশ্চেন ছিল কিন্তু আমরা শেষ করছি স্যার প্রোগ্রাম। ফারুক আহমেদ স্যারের কাছে আমার লাস্ট কোশ্চেন, ডক্টর রুকনুজ্জামান ভুইয়ার। স্যার, হোয়াট ওয়াজ দ্য আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস অফ দ্য পিপল উইথ ডিসপেপসিয়া ইন দ্য স্টাডি কন্ডাক্টেড এট নবাবগঞ্জ 2018? আর আল্ট্রাসোনোগ্রামে আমরা ডিসপেপসিয়াতে আসলে কি কি এক্সক্লুড করব? আমি রকুনুজ্জামানকে ধন্যবাদ দিই। এটা আসলে ওই স্টাডিতে আল্ট্রাসোনোগ্রামটা বেসিক্যালি ইউজ করা হয়েছিল ফর স্টাডি পারপাস অফ ইভালুয়েটিং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। ওখানে ডিসপেপসিয়াতে আল্ট্রাসোনোগ্রামটা সেভাবে ইউজ করা হয় নাই, বা ডিসপেপসিয়ার সব রোগীকে আল্ট্রাসোনোগ্রাম করা হয়নি। তো সেই ডিসপেপসিয়া রোগীতে যাদের আল্ট্রাসোনোগ্রাম করা হয়েছে, সেখানে কিন্তু আল্ট্রাসোনোগ্রামে কি কি ফাইন্ডিং পাওয়া গেছে সেটা ইভালুয়েট করা হয়েছিল। যেরকম ধরেন আল্ট্রাসোনোগ্রাম করে অনেকের মধ্যে গলস্টোন পাওয়া গেছে কত পার্সেন্টেজ, সেগুলা করা হয়েছিল। তো সেই ফিগারগুলো সবগুলো আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না, তবে কিছু কিছু ফাইন্ডিংস অবশ্যই আছে, সেগুলা আপনারা যদি চান ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে আমরা এটা জানাতে পারবো। স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষে একটু সাপ্লিমেন্ট করতে চাই যে উনি আরেকটা প্রশ্ন করেছেন যে ডিসপেপসিয়াতে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে কি পেতে পারি। ফারুক স্যারের লেকচারে বলেছেন যে এই যে আপার অ্যাবডোমিনাল যে সিমটম গুলো, যদিও গ্যাস্ট্রোডিউডেনাল অরিজিন ধারণা করা হচ্ছে, কিন্তু তার আশেপাশের অর্গানগুলো যেমন গল ব্লাডার, পাইল ডাক্ট, প্যানক্রিয়াস, এগুলোর কিছু প্যাথোলজির কারণেও কিন্তু এখানে সিমটম হতে পারে। সো আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা সেই অর্গানিক কজগুলো এক্সক্লুড করতে পারবো, দো ট্রুলি those should not be the cause of dyspepsia. তো কাজে আল্ট্রাসোনোগ্রাফির এখানে একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমাদের নবাবগঞ্জ স্টাডিতে যে আল্ট্রাসোনোগ্রাফি ফাইন্ডিং ছিল, সেই ফাইন্ডিং গুলোকে ডিরেক্টলি আমরা ডিসপেপসিয়ার সাথে কোরিলেট করে অ্যানালাইসিস করিনি। আর আরেকটি ইনফরমেশন আমি সবার মাধ্যমে দিতে চাই যে আসলে আমাদের যারা পেশেন্ট পপুলেশন, তারা ডিসপেপসিয়া বলতে অনেক আনরিলেটেড সিমটমকেও মনে করে থাকেন। যেমন কেউ মাথা গরম হয়ে যাওয়া, মাথা গরম হওয়া, এগুলোকেও তারা মানে গ্যাস বেড়ে গেছে বলে মনে করেন। তো এই জাতীয় ফলস আন্ডারস্ট্যান্ডিং এন্ড নমেনক্লেচার, এটাও আমাদের ডিসপেপসিয়া ম্যানেজমেন্টের একটা ইম্পর্টেন্ট অংশ, যদিও তার সাইকোলজিক্যাল কম্পোনেন্টের সাথে একটু এপিগেস্টিক ডিসকমফর্ট উইথ মাথা গরম থাকতে পারে। তো আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি এটা একটু অ্যাড্রেস করতে হবে। থ্যাংক ইউ স্যার ভেরি মাচ। এবার স্যার আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে, আপনারা বোথ প্যানেলিস্ট স্যার আমাদের টেক হোম মেসেজ দিবেন। দেওয়ার আগে স্যার আমাদের ভোট অফ থ্যাঙ্কস দিবেন স্যার জিসকা ফার্মার জেনারেল ম্যানেজার মিস্টার ইফতেখার আলম। Am I audible? Yes, you are. Yeah. Okay. Honorable keynote speaker of today's live scientific webinar, Professor Dr. Farooq Ahmed, Founder Director, Sheikh Russell National Gastroliver Institute and Hospital, Secretary General, Society of Gastroenterology, distinguished panel of experts, Dr. Muhammad Ghulam Kibriya, Associate Professor and Joint Director, Sheikh Russell National Gastroliver Institute and Hospital, Dr. Mir Zakib Hussain, Associate Professor and Joint Director, Sheikh Russell National Gastroliver Institute and Hospital. Today's moderator, Dr. Ehsan Azim Khan from BD Physicians,
all distinguished learned participants of today's webinar, eminent gastroenterologists, and all members of BD Physician, Assalamu alaikum, and very good evening. Thank you for giving this opportunity to say something. It's really an honor and proud privilege for us to be scientific partner of this live webinar with BD Physician on the topic approach to a patient with dyspepsia. It is obvious COVID-19 is improvised situation and never being faced such unwanted situation before by mankind. During this hard time, BD Physicians has been doing wonderful initiatives through organizing required scientific activities with enlightened national level clinicians in order to fight and adopt this new situation and to ensure necessary services to the patients. Today's topic and enlightened discussion will definitely help among the professionals. We Jiska Pharma believing in scientific partnership with enlightened clinicians, medical professionals who are doing magnificent effort through ensuring and implementing their excellent clinical expertise, not only in this pandemic situation, but also all time, every time, as always. Thank you for very much for the panel of experts for their special, interesting, and inspiring speeches and remarks. Here with us, we have Professor Dr. Abdul Ahad, Head of Gastroenterology Department, Khulna Medical College. So thank you for giving your special presence as a guest of honor. I must be thankful to our keynote speaker of this webinar, Professor Dr. Farooq Ahmed Sir, for giving his insightful speech and elaborate discussion, and also pharma industry and the PPI market. Thank you, sir, for your nice, elaborate, and insightful speech. Before ending, I would like to express a deep mourn, extending salutation and offering heartfelt condolence to all the departed soul of frontline fighters during this COVID pandemic. Finally, a special gratitude and thanks to all members of BD Physicians. Thank you for patient hearing. Thank you, sir. Thank you. Sir, Professor Dr. Mohammad Abdul Ahad sir, আপনি যদি কিছু বলেন স্যার, আপনি স্যার পুরো প্রেজেন্টেশনে ছিলেন স্যার আপনি। Thank you, Jiska Pharma arranging. Can you hear me? Yeah. শোনা যাচ্ছে, অনেক ভালো শোনা যাচ্ছে। Thank you, Jiska Pharma, for arranging this kind of webinar on this pandemic time. The topic, dyspepsia, I think it is a ocean, and there are a lot of rivers are there. এটা আমরা যদি একটু মানে সাধারণ বাংলায় বলতে চাই, তাহলে ডিসপেপসিয়া এক একটা মানুষের কাছে এক এক রকমের অনুভূতি। কেউ এটাকে পেটে ব্যথা হিসাবে প্রেজেন্ট করে, কেউ পেটের ফোলা হিসাবে প্রেজেন্ট করে, কেউ এটাকে ক্ষুধা মন্দা হিসাবে প্রেজেন্ট করে, কেউ এটা হয়তো তার এক ধরনের অস্বস্তি হয় পেটে সেরকম প্রেজেন্ট করে, অথবা যেটা কিবরিয়া বলতেছিল যে এক ধরনের সাইকোলজিক্যাল অন্য অর্গানের সিমটম বলে মনে হয়, বাট যেটাকে ডিসপেপসিয়া হিসাবেই মানুষ আমাদের কাছে প্রেজেন্ট করে। তো আসলে এটা মাল্টিফ্যাক্টোরিয়াল, যেটা ফারুক এত সুন্দর বলেছে যে এটা আসলে আমাদের নতুন করে বলার কিছু থাকে না। তারপরেও যেহেতু আপনি বলেছেন যে একটু দুটা কথা বলার জন্য, তো এখন ইনিশিয়াল ফেজে যদি ইয়াঙ্গার এজ গ্রুপের মানুষ হয়, তাহলে আমরা সাধারণত এই পেশেন্ট গুলাকে খুব অল্প টেস্ট অথবা কম না টেস্ট করে আমরা অনেক সময় পেশেন্ট গুলাকে ওষুধপত্র দেই, যদি আমাদের কাছে দেখে শুনে অ্যাপারেন্টলি মনে হয় যে এটা অর্গানিক নয়। তারপরে আমরা যদি এটাতে ইমপ্রুভ করে যায় তাহলে ওয়েল এন্ড গুড, যদি না যায় তাহলে সেক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে, এবং সেই পরীক্ষার মধ্য দিয়ে দুইটা লাভ হয়। একটা হলো যে তার আসলে ডেফিনিট কোনো অর্গানিক ডিজিজ, যেটা হয়তো আমাদের অ্যাপারেন্টলি মনে হলো হিডেন কিছু থাকতেও তো পারে। অনেক সময় যে ইয়াং এজ গ্রুপে হবে না কোনো জিনিস, এটা কোনো অ্যাবসলিউট কোনো কথা নাই। তারপরেও সেটা একটা যে আমরা এটা ডিজিজটাকে এক্সক্লুড করতে পারবো,
আর আরেকটা জিনিস যেটা নিয়ে আমরা সবসময় ফেস করি, অলরেডি ডক্টর ফারুক, কিবরিয়া সবাই কিন্তু বলেছে যে আমরা কোনো পেশেন্ট আমাদের কাছে আসলে পরে আমরা যদি দুইটা একটা পরীক্ষা নিরীক্ষা না করে ওষুধ দেই, তাহলে পেশেন্টের লেভেল অফ স্যাটিসফ্যাকশনটা কিন্তু রিচ করা যায় না। তো আলটিমেটলি পেশেন্টও কিন্তু এরকম একটা জায়গায় যে আমাকে তো ডাক্তার সাহেব একটু একটা পরীক্ষাও দিল না, যে এটা কি কি রোগ বুঝে আমাকে কি ওষুধ দিল। মানে পেশেন্টের এক একজনের পারসেপশন তো এক এক রকমের, তো সেটা আমরা এক্সক্লুড করতে পারবো। পেশেন্টের একটা স্যাটিসফ্যাকশন হয়তো সেই জায়গায় থাকবে। আর একটা জিনিস যেটা, সেটা হলো যে একটু যদি বয়স্ক মানুষ হয়, আমরা অবশ্যই ওই পেশেন্ট গুলাকে এবং নিউ অনসেট ফিচার অফ ডিসপেপসিয়া হুইচ এভার মেবি, সেটা আমরা যদি হয় তাহলে অবশ্যই আমরা অর্গানিক কজটাকে এক্সক্লুড করব এবং তারপরে আমরা পেশেন্টটাকে অ্যাকর্ডিংলি ম্যানেজ করব। তবে সব সময় খেয়াল রাখতে হবে যে আমাদের ম্যাক্সিমাম পেশেন্টদের এইচ পাইলোরি ইনফেকশন কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আছে। এবং আপনারা জানেন যে এই এইচ পাইলোরি কিন্তু গ্যাস্ট্রোপ্যারেসিস করে। তো গ্যাস্ট্রোপ্যারেসিস যখন করে তখন আপার জিআই কিছু সিমটম, যেটা এতক্ষণ ধরে আমরা এই যে আলোচনা করছিলাম বা আমাদের স্পিকার খুব সুন্দরভাবে বলেছে, যে এটা কিন্তু গাটের মটিলিটি টু সাম এক্সটেন্ট কমিয়ে দেয়। এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস তো হয়ই, প্লাস অন্যান্য জায়গায়ও এই গ্যাস্ট্রাইটিস হতে পারে। তো সেই জায়গার কারণে এটার একটু মর্টিলিটি ডিজঅর্ডার কিন্তু হয়। এবং আমরা আমাদের সময়ে আমাদের একজন কলিগ তার থিসিসের অংশই ছিল যে এইচ পাইলোরি ইনফেকশনে গ্যাস্ট্রিক মর্টিলিটি কেমন থাকে। তো এটা বিভিন্ন ভাবে এটা স্টাডি অথবা আমরা আমাদের বইপত্রেও দেখেছি যে সেটা হলো যে পাকস্থলীর স্বাভাবিক গতিবিধিটা কিন্তু ডিস্টার্ব হয়। এবং এই ডিস্টার্ব হওয়ার কারণে এই যে আমরা অনেক সময় প্রোকাইনেটিক ড্রাগ গুলো ব্যবহার করি, এটা আমাদের কিন্তু কিছু বেনিফিট দেয়। ক্ষেত্র বিশেষে আমরা অ্যান্টি আলসারেন ড্রাগ ব্যবহার করি এবং এখানে কিছু প্রশ্নও এসেছিল যে অ্যান্টি আলসারেন ড্রাগ গুলো কতদিন দেওয়া যাবে, কিভাবে দেওয়া যাবে, সব ক্ষেত্রে দেওয়া হবে কিনা। আসলে ভেরি ডিবেটেবল এই বিষয়গুলো। এবং শুধু তা না, আমাদের দেশে বহু মানুষ তারা কিন্তু এই পেটের কোনো অসুখ বিসুখের জন্য আমরা এই যেটাকে আমরা সোকল ডিসপেপসিয়াই বলছি, এটাতে তারা কিন্তু সেলফ মেডিকেশনে চলে যায়। এটা একটা দোকান থেকে ওষুধ কিনে খাওয়াটা এটা একটা ইউজুয়াল প্র্যাকটিস ইন আওয়ার পার্সপেক্ট। তারা সবাই যে চেম্বারে আসে তা না, একটা গুড প্রপোর্শন অফ পেশেন্ট আমাদের চেম্বার পর্যন্ত আসে না, তারা এই ফার্মেসি, পলি ফার্মেসি অথবা আমাদের এই যারা ওষুধ বিক্রেতা তাদের কাছ থেকে ওষুধপত্র খায়। তো আলটিমেটলি এইটার যেহেতু হয়তো মরবিডিটি আছে কিন্তু মর্টালিটি না থাকাতে এই পেশেন্ট গুলো ওই কিছু ভালো থাকে, কিছু খারাপ থাকে। এবং এটার একটা পারিপার্শ্বিক, বিশেষ করে আমি বলবো যে আমাদের দৈনন্দিন যে সমস্ত স্ট্রেসফুল লাইফ আমরা লিড করি, এটারও একটা ইম্প্যাক্ট এর উপরে থাকে। তো তারা এই সমস্ত খেয়ে হয়তো কিছুটা ভালো থাকে। তা আমি সবসময় একটা জিনিসের প্রতি এমফাসিস দিব যে আমরা যে কোনো পেশেন্ট আমাদের কাছে আসুক না কেন, সেটার অর্গানিক ডিজিজটাকে এক্সক্লুড করতে হবে। দুই হলো যে পেশেন্টটাকে আমরা অনেক সময় পেশেন্টকে ভালো করে হিয়ারিং দেই না, আমরা পেশেন্টদের কাছ থেকে সবকিছু কথা শুনি না ভালো করে। আমরা আসলো, আমাদের কাছে মনে হয়েছে ফাংশনাল, একটা ওষুধ লিখে দিয়েছি চলে গেল। কিন্তু এই যে সাইকোলজিক্যাল একটু ব্রিফিং দেওয়াটা, এটা সাইকোথেরাপি বলি অথবা আমরা ডিজিজটাকে একটু এক্সপ্লেইন করা বলি, এই জিনিসগুলো আমরা যদি করি তাহলে আমার মনে হয় ভালো হবে। অনেকে অনেক কথা বলেছে, দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনা হয়েছে, আমি কথা আর বাড়াবো না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ফারুক, কিবরিয়া, জাকিব এবং আর যারা এখানে উপস্থিত আছে সবাইকে শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। স্যার, ডক্টর জাকিব স্যার, আপনার কোনো টেক হোম মেসেজ? প্রফেসর আহাদ স্যার যেটা বলছিলেন যে রাত অনেক হয়েছে, অনেকক্ষণ স্যার তো ফারুক স্যার ডিসকাশনের যথেষ্ট ইলাবরেট বলেছে, এরপর আর খুব বেশি বলার কিছু নাই। আমি 3টা বা 4টা একটু বলি। এক নাম্বার হচ্ছে স্যারের কথাটাই বলছি, ফারুক স্যারের কথাটাই, ডিসপেপসিয়া ইজ ভেরি কমন, নাম্বার 1। দ্বিতীয় কথা যেটা আহাদ স্যার বলেছেন
যে ডিসপেপসিয়া আসলে উই শুড লুক ফর অ্যালার্ম ফিচার্স। অ্যালার্ম ফিচার যদি আমরা এক্সক্লুড করতে পারি, উই শুড গো ফর এইচ পাইলোরি টেস্টিং। এইচ পাইলোরি টেস্টিং করে এইচ পাইলোরি ট্রিট করার পর দেন উই ক্যান গো ফর আদার ট্রিটমেন্টস, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা জিনিস, যে জিনিসটা আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে ওই যেটা বারবারই বলছি যে প্লিজ ডোন্ট প্রেসক্রাইব অ্যান্টি-HP থেরাপি উইদাউট কনফার্মিং দ্য H. pylori. Don't give anti-H. pylori therapy only on serological basis, because এটাতে তো মানে নাথিং ইজ উইদাউট ইটস সাইড ইফেক্ট। আমাদের প্লাস হচ্ছে যে আমরা ইনঅ্যাডভারেন্টলি যখন অ্যান্টি-HP থেরাপি দিচ্ছি, পরবর্তীতে এই পেশেন্ট অ্যাসেস করা এবং এই পেশেন্টের HP স্ট্যাটাস অ্যাসেস করা, দ্যাট বিকামস মোর ডিফিকাল্ট। থ্যাংক ইউ স্যার। ডক্টর MD গোলাম কিবরিয়া স্যার, আপনার টেক হোম মেসেজ। ধন্যবাদ। আমি আরো সংক্ষেপে বলি যে এখন কোভিড চলছে, সবাই এটার জন্য জড়সড় হয়ে আছে, চিকিৎসকরাও রোগীরাও, কিন্তু অন্য রোগগুলো কিন্তু চলে যায়নি কোভিড আসছে বলে। ডিসপেপসিয়া একটা কমন রোগ, এবং যেটা নিয়ে স্যার বলেছেন যে বাংলাদেশের পার্সেন্টেজ কিন্তু আরো বেশি আছে, থাইল্যান্ডে আপ টু 60%ও পাওয়া গিয়েছে। তো কাজে এই কমন রোগটা নিয়ে একটু সায়েন্টিফিক্যালি অ্যাপ্রোচ করার সুযোগ রয়েছে ফর গেটিং ম্যাক্সিমাম বেনিফিট, যেটা আলোচনা হয়েছে। তো এর মধ্যে আরেকটা তথ্য হচ্ছে যে ডিসপেপসিয়া ম্যানেজমেন্টে ওমিপ্রাজল বা পিপিআই ভূমিকা আছে, বাট এটাই একমাত্র সমাধান নয়, যেটা আমাদের দেশের অধিকাংশ মানুষই মনে করেন যে পেটের সব ধরনের সমস্যার সমাধানই হচ্ছে একটা ওমিপ্রাজল। তো কাজেই এই বিষয়টা থেকে না বুঝলে যারা এটা নিয়ে বিশেষজ্ঞ, তাদের সঙ্গে আলোচনা করে অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসাটা নিতে হবে, এবং প্রযোজ্য ক্ষেত্রে উপযুক্ত পরীক্ষা করতে হবে। দেশে এত ডিসপেপটিভ মানুষ, কিন্তু প্রত্যন্ত অঞ্চলের সব ধরনের টেস্টের সুযোগ নেই। সেই ক্ষেত্রে এটার জন্য একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচও নিতে হবে। তো আমি এই বলে আজকে আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। ধন্যবাদ বোথ প্যানেলিস্টকে। স্যার শুধু একটু বলে নেই যে আমরা বিডি ফিজিশিয়ানস থেকে যে সায়েন্টিফিক লেকচার বা সেশন যে কটা করেছি, আমরা এর বিনিময়ে কিন্তু স্যার কোম্পানি থেকে আমরা প্রচুর পরিমাণ পিপিই পাচ্ছি। এই পর্যন্ত স্যার আমরা বিডি ফিজিশিয়ানস থেকে পুরো বাংলাদেশে 450 ডক্টরসকে মাস্ক, ফেস শিল্ড এবং আদার্স পিপিই দিতে পেরেছি, এবং ভবিষ্যতেও স্যার আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এবং আমরা আশা করছি স্যার আজকের আমাদের স্পিকার, আমাদের প্যানেলিস্টদের আবারও আমাদের মাঝে পাবো। এবং আজকের পার্টিসিপেশনের জন্য জিসকা ফার্মাকে ধন্যবাদ। এখন ফারুক আহমেদ স্যার, আপনি আপনার সমাপনী মেসেজ দিয়ে প্রোগ্রাম আমরা এখানে শেষ করবো স্যার। ধন্যবাদ ডক্টর হাসান আপনাকে। মেসেজ তো মোটামুটি সব দেওয়া হয়ে গেছে, তবে আমি একটা মেসেজ বোধহয় না দিয়ে পারছি না, যেটা হলো যে এই সবাই সব কথা বলেছেন, শুধু একটা কথা আমি আবার একটু জোর দিয়ে বলতে চাই, যে এটা আমার ফ্রেন্ড আহাদও বলেছে যে আমাদের দেশে মানুষ, আমাদের দেশে না, এটা সারা পৃথিবীতে কিন্তু আছে যে মানুষ পিপিআই খায়। মেজরিটি পিপিআই যারা খাচ্ছে তারা কিন্তু উইদাউট এনি প্রেসক্রিপশন আর উইদাউট এনি জুডিশিয়াস রিজন। এবং লং টার্ম পিপিআই খাওয়া, যেটা আমাদের দেশের মানুষ অনেকের অভ্যাস, যে মাসের পর মাস বছর বছর খাচ্ছে, এটা কিন্তু মোটেই উচিত না, এবং এটা সাইন্টিফিক্যালি এটা কোনোভাবে অ্যাডভোকেট করা যাবে না। এবং লং টার্ম পিপিআই ইউজে অনেক মারাত্মক ধরনের সাইড এফেক্ট আছে, যে কারণে WHO কিন্তু রিসেন্টলি রেড অ্যালার্ট দিয়েছে এগেইনস্ট লং টার্ম ইউজ অফ দিস পিপিআই ফর দ্য পিপল। সুতরাং এটা কোনোভাবেই করা যাবে না, চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনোভাবেই এই পিপিআই গুলা দীর্ঘ সময় খাওয়া যাবে না। অনেক পিপিআই বাজার আছে, সবগুলো পিপিআই অলমোস্ট সেম, তার মধ্যে যেটা ডাক্তারের পছন্দ হয় সেই ডাক্তার সেটাই প্রেসক্রিপশন করবে, এবং অবশ্যই মনে রাখতে হবে যে এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রেসক্রিপশন করতে হবে। মেজরিটি ক্ষেত্রে এটা এরকম দীর্ঘস্থায়ী পিপিআই খাওয়া কোনোভাবে যুক্তিসঙ্গত নয়। আমি আর বাকি মেসেজগুলো মোটামুটি আমি মনে করি দেওয়া হয়েছে। আমি এটা বলে আমি জিসকাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিই যে ওনারা এগিয়ে আসছেন এই সায়েন্টিফিক সেমিনার করার জন্য। প্লাস ওনাদেরও একটা মলিকুল আছে যেটা সিঙ্গেল ডোজে ইউজ করা হয়, এবং এটা আমি দেখিয়েছি যে এটা গ্রোথ রেট কিন্তু অন্যগুলোর চেয়ে অনেক বেশি। তার মানে among the PPI, dexlansoprazole is going to be significantly more popular than other PPI. Thank you. Thank you.
Thank you, sir. স্যার ধন্যবাদ সবাইকে। আমাদের জিসকাকে আজকের ধন্যবাদ। মতো স্যার সেশন শেষ করছি স্যার। জি থ্যাংক ইউ স্যার। Thank you, sir. আরিফ সাহেব Thank you. লাইভ শেষ করে দেন। জি স্যার থ্যাংক ইউ স্যার। আহাদ হ্যাঁ